হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আজকের লাইভ ক্লাসের এখনের টপিকটা হচ্ছে শৈবাল ও ছত্রাক। শৈবাল এবং ছত্রাকের ক্ষেত্রে আমরা মোটামুটি সবাই শৈবাল ছত্রাক দুটা জিনিস কিন্তু দেখেছি। জিনিসগুলো আসলে কি, আমরা মনে করো কোনো একটা পুকুরে অনেক সময় দেখা যায় যে পুকুরটা একটু সবুজ ধরনের হয়ে গিয়েছে, কেন? সেখানে আমরা বলি যে শ্যাওলা জমেছে। আবার অনেক সময় কোনো একটা জায়গায় ভেজা থাকলে আমরা দেখি সবুজ সবুজ কিছু অংশ দেখা যায়, আমরা বলি অনেক সময় সেখানে শ্যাওলা জমেছে। এই যে শ্যাওলা কথাটা বলি, এই জিনিসটাই হচ্ছে আসলে শৈবাল। আর ছত্রাকটা কি? ছত্রাক হচ্ছে আমরা যেই জিনিসটাকে ব্যাঙের ছাতা বলে থাকি, মাশরুম বলে থাকি, এই সবই কিন্তু আসলে ছত্রাক। তো প্রথমে শৈবাল নিয়ে যদি আলোচনা করি, শৈবালের ক্ষেত্রে প্রথমে যেটা বলতে হয়, শৈবাল হচ্ছে থ্যালোফাইটিক। থ্যালোফাইট কাদেরকে বলি? যে সকল উদ্ভিদের ক্ষেত্রে আমরা তাদের দেহটাকে কাণ্ড, পাতা, মূল এইসবে বিভক্ত করতে পারি না। তুমি একটা শ্যাওলার কথা চিন্তা করে দেখো, পানি থেকে তুমি যদি শ্যাওলা হাতে নাও, দেখবে চিকন সুতার মতো একটা অংশ, সেই অংশের মধ্যে তুমি মূল, কাণ্ড, পাতা কি পাচ্ছ? আসলে কিন্তু পাচ্ছ না। তার মানে হচ্ছে এই কারণে এদেরকে আমরা থ্যালোফাইট বলছি। থ্যালোফাইট আমরা আরো অনেক ধরনের উদ্ভিদকেই বলে থাকি। যখনই কোনো উদ্ভিদের মূল, কাণ্ড, পাতাকে আলাদা করতে পারবো না, তখনই তাদেরকে আমরা থ্যালোফাইটিক উদ্ভিদ বলে ফেলবো। এখন শৈবালের ক্ষেত্রে শৈবাল হচ্ছে ক্লোরোফিল যুক্ত। কারণ আমরা শৈবালগুলো কিরকম দেখি? সাধারণত আমরা সবুজ রঙের দেখি, কালারফুলও দেখি। কালারফুল থাকা মানে যে সেখানে ক্লোরোফিল থাকবে না তা কিন্তু না, তার মধ্যে ক্লোরোফিল অবশ্যই আছে। তাহলে প্রথম বৈশিষ্ট্যই আমরা শৈবালের ক্ষেত্রে বলছি যে তার দেহে ক্লোরোফিল আছে। ক্লোরোফিল থাকার মানে হচ্ছে সে অবশ্যই স্বভোজী, নিজের খাবার নিজে তৈরি করে ফেলছে। স্বভোজী মানে হচ্ছে অটোট্রফিক, এবং স্বভোজী হওয়ার কারণে তার অবশ্যই আলোর প্রয়োজন হবে, সালোক সংশ্লেষণ সে সম্পন্ন করতে পারবে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু একটা বৈশিষ্ট্যের সাথে এসে পড়ছে, তার মানে তার দেহে কিন্তু প্লাস্টিডও রয়েছে, ক্লোরোপ্লাস্ট রয়েছে। এক্স্যাক্টলি ক্লোরোপ্লাস্ট না থাকলেও ক্লোরোপ্লাস্টের মতন বস্তু অবশ্যই থাকতে হবে, যাতে করে সে সালোক সংশ্লেষণটা করতে পারে। আর কি কি আছে? এদের দেহের মধ্যে কোনো প্রকারের ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু আমরা দেখতে পাবো না, কারণ এদের কোষগুলো অতটা সুগঠিত না। অনেকগুলো কোষ মিলে টিস্যুগুলো গঠন হওয়া প্রয়োজন হয়। এদের যেহেতু কোষ এমনিতে কম এবং সেগুলো এরকম সুন্দর সিস্টেম করতে পারে না, এই কারণে এদের কোনো টিস্যুও নেই। টিস্যু, ভাস্কুলার টিস্যু আমরা মূলত দেখতে পাই হচ্ছে আরেকটু উন্নত ধরনের উদ্ভিদ থেকে। আমরা ভাস্কুলার টিস্যুগুলোকে ভালো মতন দেখতে পাই, নগ্নবীজি থেকে একদম সুন্দর মতো আমরা ভাস্কুলার টিস্যুগুলোকে দেখতে পারি। আচ্ছা, আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে এরা যেহেতু স্বভোজী, তাই এদের সঞ্চিত খাদ্য কিরকম হবে? অবশ্যই শর্করা জাতীয় হবে বা স্টার্চ জাতীয় হবে। তাছাড়া কিছু চর্বি জাতীয় খাবার, কিছু তেল বিন্দু তারা কিন্তু সঞ্চয় করতে পারে। আর কি কি আছে? এদের প্রজনন কিরকম হতে পারে? অঙ্গজ হতে পারে, অযৌন জনন হতে পারে এবং যৌন জনন হতে পারে, সব ধরনের হতে পারে। আমরা সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এবং এদের জাইগোট থেকে কোনো প্রকারের ভ্রূণ আমরা পাবো না। আমরা সাধারণত প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাই যে জাইগোট তৈরি হয়, দুটা গ্যামেট মিলিত হয়ে একটা জাইগোট হবে। জাইগোট থেকে সুন্দর করে একটা ভ্রূণ তৈরি হওয়ার পরবর্তীতে ধীরে ধীরে কোষ বিভাজনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ প্রাণী আমরা দেখতে পাই। কিন্তু এদের ক্ষেত্রে আমরা ভ্রূণ তৈরি হওয়াটা দেখতে পাবো না, কোনো প্রকারের বহুকোষী ভ্রূণ আমরা দেখব না। অধিকাংশ ক্ষেত্রে শৈবালগুলো জলজ ধরনের হয়, তবে স্থলজ শৈবালও আমরা দেখতে পাই। কিছু শৈবাল আছে পুকুরের কিনারের দিকে থাকে, কিছু কিছু শৈবাল আছে হচ্ছে পুকুরের একদম নিচের দিকে অবস্থান করে, যাদেরকে আমরা বলে থাকি হচ্ছে বেন্থিক শৈবাল। বেন্থিক শৈবাল, বেন্থিক শৈবাল হচ্ছে যারা বেন্থস জোনে থাকে। বেন্থস জোন কোনটা? মনে করো এটা যদি জলাশয় হয়, জলাশয়ের একদম নিচের দিকে এইখানে যেই অংশটা রয়েছে, এই জোনটাকে আমরা বলবো হচ্ছে বেন্থস, এবং এইখানে যেই শৈবালগুলো থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে বেন্থিক শৈবাল। এবং এদের দেহটা হচ্ছে গ্যামেটোফাইটিক বা হ্যাপ্লয়েড ধরনের। তার মানে এখানে একটা জিনিস আমরা বলে ফেলি, যেহেতু আমরা কোষ বিভাজন পড়েছি, কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে দেহ কোষ যেটা ছিল সেখান থেকে একটা কোষ মাতৃজনন কোষে পরিণত হয় এবং সেই মাতৃজনন কোষের মধ্যে মায়োসিস কোষ বিভাজন হয়। এরপরে একটা হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়। এখন দেখো
শৈবালের দেহকোষটাই হচ্ছে হ্যাপ্লয়েড। আমি যদি ওর এখানে একটা মায়োসিস কোষ বিভাজন করাই তাহলে কি হবে, n/2 হয়ে যাবে না? n/2 বলতে কি আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, আমরা ডিপ্লয়েড বা হ্যাপ্লয়েড দেখে থাকি। তার মানে হচ্ছে n/2 সম্ভব না। তাহলে যেই গ্যামেটটা আসতে হবে বা যখন তার মিলিত হওয়ার প্রয়োজন হবে, জনন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজন হবে, তখন অবশ্যই আমার এই হ্যাপ্লয়েডটাই দরকার হবে। তার মানে হচ্ছে দেহকোষ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হবে কিংবা স্পোর তৈরি হবে, যাই তৈরি হোক সেটাই হ্যাপ্লয়েড ধরনের হবে, এখানে কোনো মায়োসিস হতে পারবে না। তো গ্যামেট যদি হ্যাপ্লয়েড হয়, দুটো গ্যামেট মনে করো মিলিত হলে কি হবে, জাইগোট যেটা আসবে, জাইগোট হয়ে যাবে হচ্ছে 2n। এখন মায়োসিস কোষ বিভাজনটা হতে হবে এই জাইগোটের মধ্যে, তাহলে আবার এই হ্যাপ্লয়েড দেহকোষটা ফেরত আসবে। তার মানে শৈবালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জাইগোটের মধ্যে মায়োসিস কোষ বিভাজনটা হচ্ছে, দেহকোষে সবসময় মাইটোসিস কোষ বিভাজন হয়ে যাচ্ছে। তার মানে আমরা এ থেকে বুঝতে পারি যে নিম্ন শ্রেণীর যে সকল প্রাণী বা উদ্ভিদ রয়েছে তাদের দেহে জাইগোটের মধ্যে মায়োসিস ঘটার সম্ভাবনা প্রবল, তাহলে তাদের ক্রোমোজোম সংখ্যার ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আচ্ছা, এরপরে আর কি কি আমরা জানবো? আমরা বেন্থিক শৈবাল সম্পর্কে জেনেছি, আমরা আরো কয়েকটা নাম জানবো। একটা হচ্ছে লিথোফাইট, এটা হচ্ছে এপিফাইট। লিথোফাইট হচ্ছে পাথরের উপর আঁকড়ে ধরে যে সকল শৈবালগুলো থাকে, আর এপিফাইট হচ্ছে যে সকল শৈবাল অন্য কোনো একটা উদ্ভিদ বা প্রাণী বা অন্য কোনো বড় শৈবালের দেহটাকে আঁকড়ে ধরে জাস্ট থাকে। এপিফাইট করে কি, শুধু আঁকড়ে ধরার জন্য কাজ করে, শুধু অবলম্বন হিসেবে অন্য কোনো একটা প্রাণী বা উদ্ভিদ বা শৈবালকে ব্যবহার করে, তার থেকে কোনো প্রকারের পুষ্টি নেয় না। তার মানে এখানে এক ধরনের মিথজীবিতা পুরোপুরি হচ্ছে না, এখানে শুধুমাত্র সে আশ্রয় নিচ্ছে, এর বেশি কিছু কিন্তু হচ্ছে না। এটা হচ্ছে এপিফাইট জাতীয় শৈবালের ক্ষেত্রে। এবং কিছু কিছু শৈবাল ফাইটোপ্ল্যাঙ্কটন হিসেবে কাজ করে। আমরা অনেক ধরনের শৈবালের ছবি একটু পরেই দেখব। শৈবালের এক্ষেত্রে আরো কিছু কথা একই সাথে বলে দেওয়া প্রয়োজন। লিথোফাইটের ক্ষেত্রে একটা উদাহরণ তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে বসেরিয়া। এপিফাইটের ক্ষেত্রে মনে রাখতে পারো হচ্ছে উডোগোনিয়াম। আরেকটা রয়েছে হচ্ছে এন্ডোফাইট, যেটা কোনো একটা উদ্ভিদের দেহের ভেতরে গিয়ে বাস করে। সেই এন্ডোফাইটের বৈশিষ্ট্য হচ্ছে ক্লোরেলা, উদ্ভিদ বা ছত্রাক কোনো কিছুর ভেতরে গিয়ে বাস করবে যেহেতু নাম হচ্ছে এন্ডো। আর বেন্থিক শৈবালের ক্ষেত্রে উদাহরণ হিসেবে মনে রাখতে পারো রেড বা গ্রিন অথবা ব্রাউন অ্যালজি যেগুলো আছে সেগুলো, এগুলো হচ্ছে এগুলোর উদাহরণ। আচ্ছা, এখন এরপরে আমরা যেই জিনিসটা জানবো সেটা হচ্ছে শৈবালের কোষীয় গঠনটা কিরকম। শৈবালের কোষীয় গঠনের ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে একটা কোষ প্রাচীর দেখব, এবং এই কোষ প্রাচীরের পরে দেখব কোষ ঝিল্লি। কোষ প্রাচীরটা একটু শক্ত ধরনের হবে, যখন কোনো প্রতিকূল পরিবেশে যাবে কিছু কিছু কোষের ভেতরে স্পোর তৈরি হবে এবং পুরো কোষটার চারপাশ দিয়ে একটা শক্ত পুরু আবরণ তৈরি হয়ে যাবে। এবং কিছু কিছু শৈবালের মধ্যে আমরা দেখব যে একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস রয়েছে। সাধারণত শৈবালগুলোর মধ্যে আমরা একটা নিউক্লিয়াস দেখতে পাই এবং ক্লোরোপ্লাস্ট অথবা ক্লোরোপ্লাস্ট জাতীয় বস্তু দেখতে পাই, যেটা দ্বারা সে খাদ্যটা তৈরি করে ফেলতে পারে। এখন বিভিন্ন ধরনের শৈবাল আমরা যদি দেখি তাহলে যেমন এক্ষেত্রে আমরা একটা শৈবাল দেখতে পাচ্ছি, এক্ষেত্রে যে শৈবালটা দেখতে পাচ্ছি এখানে দেখো, এটার নাম হচ্ছে ক্লামাইডোমোনাস এবং একটা কোষ।
একটা কোষ দুটা ফ্লাজেলা যুক্ত। এটা থেকে আমরা কি বুঝতে পারি? এই শৈবালটা এককোষী, যেহেতু ফ্লাজেলা আছে তাই সে সচল ধরনের শৈবাল। এরপর আমরা যদি এটা দেখি তাহলে দেখো এখানে কয়েকটা শৈবাল দেখা যাচ্ছে, সবুজ কয়েকটা যে অংশ দেখতে পাচ্ছি এই সবগুলোই হচ্ছে প্রত্যেকটাই ছোট ছোট শৈবাল, এবং দেখো এটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে অবস্থান করছে। তার মানে আমরা কলোনি শব্দটা শুনেছি। কলোনি বলতে আমরা কি বুঝি? যখন অনেকগুলা জিনিস একসাথে থাকে। তো এক্ষেত্রে এই যে ভলভক্স শৈবালটা রয়েছে এটা হচ্ছে কলোনি গঠন করে থাকে। এরা এককোষী কিন্তু কলোনি গঠন করে অবস্থান করছে, এটা হচ্ছে ভলভক্স শৈবালের বৈশিষ্ট্য। এরপরে দেখো এই শৈবালের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা পর্ব মধ্য দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যে এখানে একটা পর্ব মধ্য অবস্থা রয়েছে, এটা হচ্ছে পর্ব, তার চারপাশ দিয়ে পাতা তৈরি হয়েছে। এখন এসব শৈবাল তো হচ্ছে থ্যালোফাইট জাতীয়, এদের পর্ব এবং পর্ব মধ্য থাকার কথা না, কিন্তু এটা দেখে মনে হচ্ছে সেরকম। তো এটা হচ্ছে এই শৈবালটার বৈশিষ্ট্য, এটার নাম হচ্ছে চারা শৈবাল, এবং এই শৈবালটার বৈশিষ্ট্য হচ্ছে পর্ব এবং মধ্য পর্ব বিশিষ্ট দেখে মনে হয়। এই শৈবালটার নাম হচ্ছে ন্যাভিকুলা। এই শৈবালটার দেহের মধ্যে সিলিকন জাতীয় পদার্থ থাকে এবং এটা স্বচ্ছ ধরনের একটা শৈবাল। এরপরে রয়েছে পলিসাইফোনিয়া। পলিসাইফোনিয়া শৈবালটা দেখো রঙিন দেখতে। এই শৈবালটা হচ্ছে আলভা এবং এটা দেখতে অনেকটা লেটুস পাতার মতো, এটাকে বলা হয় হচ্ছে সি লেটুস। সার্গাজম যেই শৈবালটা রয়েছে এই শৈবালটা বাদামি রঙের হয়ে থাকে। কিটোফোরা যে শৈবালটা এটা সবুজ রঙের এবং দেখতে শাখান্বিত ধরনের মনে হচ্ছে। স্পাইরোগাইরা হচ্ছে সূত্রাকার এবং দেখো এর ভেতরের যে ক্লোরোপ্লাস্টটা সেটা প্যাঁচানো আকারে রয়েছে। এরপরে দেখো রেড টাইড, এখানে লালচে কিছু অংশ দেখা যাচ্ছে। এই লালচে অংশটা তৈরি হয়েছে মূলত এক ধরনের বিশেষ শৈবালের কারণে। এক ধরনের শৈবাল রয়েছে যাদের নাম হচ্ছে পাইরোফাইটা শৈবাল, এদেরকে আমরা অগ্নি শৈবাল বলে থাকি। অগ্নি শৈবালের ফলে যেটা হয় তাদের মধ্যে লুসিফেরিন নামক একটা পদার্থ থাকে, যেই পদার্থটা পরবর্তীতে লুসিফারেজ এনজাইমের সাহায্যে আলো বিচ্ছুরণ করতে থাকে। যখনই কোনো একটা ঢেউ আসে তখন দেখে মনে হয় যে চারপাশ থেকে আগুন বিচ্ছুরিত হচ্ছে। সেই শৈবালগুলো আলো বিচ্ছুরণ যখন করে তখন দেখে মনে হয় যে সেখানে আগুন জ্বলছে বা আগুনের ফুলকি, এরকম দেখে মনে হয়। সেই জন্য এটাকে আমরা বলে থাকি হচ্ছে অগ্নি শৈবাল বা ফায়ার অ্যালজি। এবং এরা হচ্ছে হেটেরোট্রফ জাতীয়, এছাড়া এদের মধ্যে প্রোটিন কম থাকে এবং এদের ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল এ থাকে, সি থাকে। এছাড়া আরও কিছু শৈবাল রয়েছে, যেমন ফিওফাইটা শৈবালটা দেখতে হচ্ছে অনেকটা এরকম বাদামি ধরনের একটা শৈবাল। আরেকটা শৈবাল রয়েছে, এটার নাম হচ্ছে রডোফাইটা, একদম লাল রঙের দেখতে শৈবালটা। এরপর রয়েছে সবুজ রঙের একটা শৈবাল যেটার নাম হচ্ছে ক্লোরোফাইটা। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শৈবাল যেগুলো আমরা দেখে থাকি সাধারণত। তার মানে হচ্ছে শৈবাল যে শুধুমাত্র সবুজ রঙের হবে তা না। এখন প্রশ্ন হচ্ছে যে লালচে হোক বা নীল ধরনের বা বাদামি ধরনের শৈবাল যাই হোক না কেন, এগুলোর মধ্যে কি তাহলে ক্লোরোপ্লাস্ট থাকে কি না? অবশ্যই এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকবে। লাল রং বা বাদামি রংটা দেখা যাচ্ছে কারণ তাদের ক্লোরোপ্লাস্টের জন্য যেই রংটা, আবার সাথে যে ক্রোমোপ্লাস্টটা রয়েছে, ক্রোমোপ্লাস্টের রংটা সবুজ রংটার চাইতে বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এই কারণে আমরা জিনিসটাকে লাল বা বাদামি দেখতে পাচ্ছি, কিন্তু তার মানে এই না যে ক্লোরোপ্লাস্ট সেখানে নেই, অবশ্যই আছে। ক্লোরোপ্লাস্টের সাহায্যে সে খাবার তৈরি করতে পারে। এখন আসি শৈবাল আর কি কি ধরনের হতে পারে। শৈবাল এককোষী দেখিয়েছি তোমাদেরকে।
এককোষী শৈবাল আবার দুই ধরনের হতে পারে, একটা হতে পারে সচল, একটা হতে পারে নিশ্চল। সচলের ক্ষেত্রে আমরা ক্ল্যামাইডোমোনাস দেখিয়েছি, দুটো ফ্লাজেলা যুক্ত, যেটা চলাচল করতে পারবে, এবং নিশ্চলের ক্ষেত্রে অবশ্যই সেখানে আমরা কোনো প্রকারের ফ্লাজেলা দেখতে পাবো না। কলোনি গঠন করে থাকে যারা, সেখানেও দুই ধরনের কলোনি হয়, অচল কলোনি হতে পারে, সচল কলোনি হতে পারে। সচল কলোনির সবারই ফ্লাজেলা থাকে, এর ফলে পুরো কলোনিটা চলাচল করতে পারে খুব সহজে। সূত্রাকার বা ফিলামেন্টাস শৈবালের ক্ষেত্রে আমরা স্পাইরোগাইরা দেখিয়েছি। কিছু কিছু ফিলামেন্টাস শৈবালের মধ্যে থাকবে শাখান্বিত দেখতে অনেকটা, সেরকম কয়েকটা শৈবালও আমরা তোমাদেরকে দেখিয়েছি। এছাড়া সিনোসাইট নামে একটা শব্দ আমরা পাবো। সিনোসাইট, সিনোসাইট বলতে বোঝায়, মনে করো একটা শৈবাল এরকম লম্বা এবং তার এতগুলো কোষ ছিল, প্রত্যেকটা কোষের মধ্যে একটা করে নিউক্লিয়াস রয়েছে। যদি এমন হয় এই কোষের মাঝামাঝি যে কোষ প্রাচীরগুলো, এই প্রাচীরগুলো নাই হয়ে গেল, এই প্রাচীরগুলো যদি না থাকতো তাহলে কি হতো? এই পুরো অংশটা দেখে একটা কোষ মনে হচ্ছে এবং তার মধ্যে আমি 5টা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। তার মানে একটা কোষের মধ্যে যখন অনেকগুলো নিউক্লিয়াস থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সিনোসাইট। এই সিনোসাইট জিনিসটা আমরা ছত্রাকের ক্ষেত্রেও দেখতে পাবো। শৈবাল এবং ছত্রাকের কিছু টার্ম কাছাকাছি ধরনের একই অর্থ থাকে। সো তোমরা একটা যদি মনে রাখতে পারো তাহলে বারবার জিনিসটা আর পড়া লাগবে না, যদি একবার ভালো করে বুঝে যাও। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে শৈবালের গঠনগুলো নিয়ে কথা এবং শৈবালের বিভিন্ন ধরনের শৈবাল নিয়ে কথা। আমরা ফায়ার অ্যালজি সম্পর্কে বলেছি, অগ্নি শৈবাল, এছাড়া বাদামি শৈবাল হতে পারে, লোহিত শৈবাল হতে পারে। একটা ভুল অনেক সময় অনেকে করে থাকে যে যখন জিজ্ঞাসা করা হয় যে রেড টাইড, যেটার ছবি তোমাদেরকে দেখালাম, রেড টাইড কি লোহিত শৈবাল দিয়ে হয় কিনা? না, রেড টাইড হয় হচ্ছে অগ্নি শৈবাল দিয়ে। লোহিত শৈবাল এবং অগ্নি শৈবাল দুটো ডিফারেন্ট জিনিস, কারণ অগ্নি শৈবাল জিনিসটা হচ্ছে ডায়নোফ্লাজেলেটও বলা হয়ে থাকে বা বায়োলুমিনেসেন্স এটাকে বলা হয়ে থাকে, সেখানে লুসিফেরিন জিনিসটা থাকবে, কিন্তু লোহিত শৈবালের ক্ষেত্রে লুসিফেরিন জিনিসটা থাকছে না। এর ফলে লোহিত শৈবাল এরকম আগুন জ্বলার মতন কোনো বৈশিষ্ট্য দেখাতে পারে না। এখন আসো শৈবালের জনন প্রক্রিয়াটা কিরকম সেটা নিয়ে আমরা আলোচনা করি। শৈবালের অঙ্গজ জনন খুব বেশি পরিমাণে হয়ে থাকে, এছাড়া এদের যৌন জনন অবশ্যই ঘটে। অঙ্গজ জননের মধ্যে কি কি ঘটতে পারে? কোষ বিভাজন, একটা কোষ আছে সেখান থেকে বিভাজিত হয়ে দুটো কোষ হয়ে বাড়ছে, বা এই কোষটা আলাদা হয়ে গিয়ে নতুন করে একটা শৈবাল তৈরি করে ফেললো, এরকম ঘটনা ঘটতে পারে। এছাড়া আর কি কি হতে পারে? খণ্ডায়নের মাধ্যমে একটা শৈবালে মনে করো 5টা কোষ আছে, ওটা ভেঙে গিয়ে 5টা কোষ 5টা আলাদা শৈবাল তৈরি করলো, এটা ঘটতে পারে। এছাড়া আর রয়েছে হচ্ছে হর্মোগোনিয়ামের মাধ্যমে। হর্মোগোনিয়াম জিনিসটা হচ্ছে কোনো শৈবালে যদি ট্রাইকোম থাকে, ট্রাইকোমটা ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে প্রত্যেকটা খণ্ডর নাম তখন হয়ে যায় হচ্ছে হর্মোগোনিয়াম। ট্রাইকোম বলতে আমরা রোম জাতীয় অংশ বুঝাচ্ছি। হর্মোগোনিয়াম এই প্রত্যেকটা অংশ তখন আলাদা করে অনেক সময় নতুন একটা শৈবাল তৈরি করে ফেলতে পারে। এছাড়া অ্যাকিনিটি গঠন করতে পারে। অ্যাকিনিটি জিনিসটা হচ্ছে কোনো একটা শৈবাল যখন প্রতিকূল পরিবেশে পড়ছে তখন তার একটা কোষের চারপাশে শক্ত পুরু আবরণ তৈরি হয়ে যায়, যখন প্রতিকূল পরিবেশটা চলে যায় তখন সেই কোষটা থেকে নতুন একটা শৈবাল উৎপন্ন হয়, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যাকিনিটি। এছাড়া বুলবিল রয়েছে, তাছাড়া টিউবার গঠনের মাধ্যমে অনেক সময় শৈবাল অঙ্গজ জনন ঘটিয়ে থাকে। সবচাইতে কমন হচ্ছে খণ্ডায়নের মাধ্যমে এবং হর্মোগোনিয়াম এবং হচ্ছে অ্যাকিনিটি, এই তিনটা হচ্ছে সবচাইতে কমন। এবং অ্যাকিনিটির ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রোটিন এবং স্টার্চ সঞ্চয় করে থাকে অ্যাকিনিটি, তখন এই কারণে পুরু হয়ে যায়, মোটা হয়ে যায় পুরো কোষটা। আচ্ছা, এরপরে আমরা আসি অযৌন জনন। অযৌন জননের ক্ষেত্রে শৈবালের অযৌন জননের ক্ষেত্রে স্পোর তৈরি হয়। স্পোরের ক্ষেত্রে আমরা যে সকল স্পোর দেখব তার মধ্যে প্রধান হচ্ছে জুস্পোর। জুস্পোর জিনিসটা অবশ্যই সচল হয়ে থাকে। জুস্পোর আকারে একটু ছোট হবে এবং সেটা সচল হবে,
সেটা থেকে আমরা পরবর্তীতে নতুন একটা শৈবাল পেয়ে থাকব। এছাড়া অ্যাপ্লানোস্পোর তৈরি হয়। অ্যাপ্লানোস্পোরে কোনো প্রকারের ফ্লাজেলা থাকে না। ফ্লাজেলা না থাকার কারণে সেটা একটা অচল রেণু বা অচল স্পোর হিসেবে থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাপ্লানোস্পোর। তাছাড়া হিপনোস্পোর তৈরি হয়। হিপনোস্পোর জিনিসটা কি, যখন কোনো একটা শৈবাল প্রতিকূল পরিবেশে আছে তখন সে কিছু স্পোর তৈরি করে রাখছে, তার দেহের ভিতরে রেখে দেয়, এবং সেটা হিপনোস্পোর বলা হচ্ছে এ কারণে যে সেটা অনেকটা শীতনিদ্রার মতন অবস্থায় থাকে, মানে সেটা তখন কোনো প্রকারের অ্যাক্টিভিটি আর দেখায় না, তখন সেটা কোষের ভেতরে অবস্থান করে। যখন প্রতিকূল পরিবেশটা চলে যায়, যখন অনুকূল পরিবেশ তৈরি হবে, ঠিক তখনই স্পোরগুলো ধীরে ধীরে বের হয়ে নতুন কিছু শৈবাল তৈরি করবে। আর থাকতে পারে হচ্ছে এন্ডোস্পোর বা অন্তঃরেণু, যেখানে কোষের প্রোটোপ্লাস্টটা বারবার বিভাজিত হয়ে কোষের ভেতরেই ছোট ছোট অনেকগুলো স্পোর তৈরি করে ফেলবে, সেটাকে আমরা তখন বলবো হচ্ছে এন্ডোস্পোর। যেহেতু ভেতরে তৈরি হবে তাই সেটা হবে হচ্ছে এন্ডোস্পোর। তাহলে আমরা কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি অঙ্গজ জননে অ্যাকিনিটি হচ্ছে, খণ্ডায়ন হচ্ছে, বিভাজন হচ্ছে, আবার অযৌন জননের ক্ষেত্রে আমরা দেখছি জুস্পোর বা চলরেণু হচ্ছে, হিপনোস্পোর হচ্ছে, অ্যাপ্লানোস্পোর হচ্ছে। আরেকটা জিনিস আছে হচ্ছে পামেলা দশা। এই জিনিসটা একটু ভালো করে মনে রাখা দরকার, কারণ এটা ইম্পর্টেন্ট। এতক্ষণ যতগুলো পয়েন্ট বলেছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পামেলা দশা। পামেলা দশা জিনিসটা হচ্ছে যখন প্রতিকূল পরিবেশ থাকে তখন অনেক সময় কোষ ছোট ছোট স্পোর তৈরি যখন হচ্ছে তার চারপাশে পিচ্ছিল জাতীয় পদার্থ জমা হয়। এই যে পিচ্ছিল জাতীয় পদার্থগুলো জমা হচ্ছে, এই পিচ্ছিল জাতীয় পদার্থগুলো পরবর্তীতে সরে যায় যখন প্রতিকূল পরিবেশটা শেষ হয়ে যায়, যখন সেটা অনুকূল পরিবেশে মুক্ত হয়, তখন এই পিচ্ছিল পদার্থগুলো আস্তে আস্তে সরে যেতে থাকে। তো এটা হচ্ছে পামেলা দশা, এখানে একসাথে কোষগুলো অবস্থান করবে, চারপাশে পিচ্ছিল পদার্থ দিয়ে সেটা আবৃত থাকবে। অনুকূল পরিবেশে পিচ্ছিল পদার্থ সরে যাবে এবং আস্তে আস্তে প্রত্যেকটা স্পোর থেকে নতুন নতুন শৈবাল তৈরি হতে থাকবে। এটা হচ্ছে পামেলা দশা, এবং এটা খুবই শুষ্ক পরিবেশে আমরা পামেলা দশা দেখতে পাই। যখন পানির অভাব ঘটবে তখনই পামেলা দশা দেখব, অথবা পুকুরের জলাশয়ের পাশের একদম কিনারার দিকে যখন শৈবালগুলো থাকে তখন আমরা পামেলা দশা দেখতে পাই। উলোথ্রিক্সের ক্ষেত্রে আমরা ওই সময়টাতে পামেলা দশা উল্লেখযোগ্যভাবে দেখতে পাই। এরপরে রয়েছে কয়েকটা ব্যাসিডিওস্পোর বা অ্যাসকোস্পোরের নাম। ব্যাসিডিওস্পোর মূলত ব্যাসিডিওমাইকোটা যে সকল ছত্রাক রয়েছে সেখানে আমরা দেখতে পাই। ব্যাসিডিওস্পোর সম্পর্কে আমরা পরে জানতে পারবো। এরপরে রয়েছে হচ্ছে অক্সোস্পোর। অক্সোস্পোর জিনিসটা হচ্ছে ব্যাসিলারি ফাইসি বা ডায়াটম যেই শৈবালটা রয়েছে, ডায়াটমের নাম আমরা শুনেছি, ডায়াটম জাতীয় যেই জিনিসগুলো রয়েছে সেখানে অক্সোস্পোর হয়ে থাকে। অক্সোস্পোরের মধ্যে শুধু ডায়াটম জাতীয় এই কথাটা মনে রাখা প্রয়োজন। এখন আসি হচ্ছে যৌন জননের ক্ষেত্রে কিভাবে যৌন জনন ঘটতে পারে। একটা হচ্ছে আইসোগ্যামাস একটা শব্দ, আমরা কয়েকটা শব্দ সম্পর্কে আগে জানবো, এরপর কিভাবে জনন প্রক্রিয়া সম্পন্ন হয় তা জানবো। আরেকটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস। আইসো দিয়ে আমরা কি বুঝি? আইসো দিয়ে বুঝি একই ধরনের, তাই না? তার মানে হচ্ছে আইসোগ্যামাস বলতে আমরা বুঝবো যে ক্ষেত্রে দুটো গ্যামেট একই ধরনের। তার মানে পুং গ্যামেট যেটা, সেটার যদি দুইটা ফ্লাজেলা থাকে, স্ত্রী গ্যামেটেরও দুইটা ফ্লাজেলা থাকবে, আকার আকৃতি দুইটা সব একই ধরনের হবে, দেখতে একই রকমের হবে, তখন সেটা হবে আইসোগ্যামাস। আর অ্যানাইসোগ্যামাস হবে যখন আমরা দেখব যে একটার মধ্যে একটা ফ্লাজেলা, আরেকটার মধ্যে দুইটা ফ্লাজেলা, একটা আকারে একটু বড় ফ্লাজেলা যুক্ত, আরেকটা আকারে একটু ছোট ফ্লাজেলা যুক্ত বা ফ্লাজেলা ছাড়া, এরকম। সেটা হবে হচ্ছে অ্যানাইসোগ্যামাস, যখন দুইটা ডিফারেন্ট ধরনের হবে, কোনো না কোনো পার্থক্য থাকবে। আর আরেকটা আছে হচ্ছে উওগ্যামাস। উওগ্যামাস হচ্ছে যে ক্ষেত্রে আমরা দেখব যে পুং গ্যামেটটা ছোট এবং সচল, আর স্ত্রী গ্যামেটটা বড় এবং নিশ্চল। স্ত্রী গ্যামেট এক্ষেত্রে সবসময় বড় ও নিশ্চল, পুং গ্যামেট
সবসময় ছোট ও সচল, এই দুটো মিলিত হয়ে একটা জাইগোট তৈরি করবে। এক্ষেত্রে আমরা বলবো এই ধরনের যৌন জননটা হচ্ছে ওগ্যামাস প্রকৃতির বা ওগ্যামে ধরনের। আচ্ছা, এরপরে আমরা আসি মাইক্রোগ্যামেট এবং ম্যাক্রোগ্যামেট কাকে বলে। মাইক্রো শব্দটা থেকে বুঝতেই পারছি এটা ছোট, এবং ম্যাক্রো হচ্ছে বড়। ম্যাক্রোগ্যামেটগুলো দেখা যায় যে সাধারণত সচলই হয় যদি দুইটা ফ্লাজেলা থাকে। মাইক্রোগ্যামেটটার আমরা দেখব যে তার আকারে ছোট কিন্তু তার দুইটা ফ্লাজেলাই রয়েছে। একই শৈবাল থেকে যদি দুই ধরনের গ্যামেট আসে সেক্ষেত্রে দেখা যায় যে দুটোই সচল হয় সাধারণত, শুধু আকার আকৃতিতে ছোট বড়র কারণে একটা ম্যাক্রো এবং মাইক্রো হয়। এবং একই সাথে মনে রাখবে যে ম্যাক্রো গ্যামেট থেকে যে শৈবালটা হয় সেটা সাধারণত বেশি স্টেবল বা বেশি শক্তিশালী হয়ে থাকে, প্রতিকূল পরিবেশে ওটা সহজে মানিয়ে নিতে পারে মাইক্রোগ্যামেট থেকে যেই স্পোর থেকে যেই শৈবালটা হবে সেই শৈবালটার তুলনায়। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে হোমোথ্যালিক এবং হেটারোথ্যালিক। হেটারোথ্যালিক বলতে কি বুঝি? হোমো দিয়ে আমরা বুঝি একই, হেটারো বলতে আমরা বুঝি হচ্ছে ভিন্ন। এবং হোমোথ্যালিক বলতে আমরা বুঝবো যে ক্ষেত্রে পুং জনন কোষটা এবং স্ত্রী জনন কোষটা দুইটা কোষই একই শৈবালের দেহ থেকে বের হয়ে আসবে, তখন আমরা তাদেরকে বলবো হোমোথ্যালিক। আর যখন আমরা দেখব যে একটা শৈবালের মধ্যে পুং গ্যামেট তৈরি হচ্ছে, আরেকটা শৈবালের মধ্যে স্ত্রী গ্যামেট তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো যে ওটা হেটারোথ্যালিক। আমরা দুই ধরনের শৈবালই দেখে থাকি, এই কারণে গ্যামেট তৈরির ক্ষেত্রে আমরা দুটো ভাগে ভাগ করেছি, হেটারোথ্যালিক এবং হোমোথ্যালিক। এরপরে আমরা মূলত যেই শৈবালটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উলোথ্রিক্স। উলোথ্রিক্স থেকে মূলত প্রশ্ন আসে। উলোথ্রিক্সের প্রশ্নটা যেরকম হয়, উলোথ্রিক্সের আকৃতি হচ্ছে অনেকটা এরকম। উলোথ্রিক্স সবুজ রঙের দেখতে, এবং এখানে যে একদম নিচের যে কোষটা এটাকে বলে হচ্ছে হোল্ড ফাস্ট। এই হোল্ড ফাস্ট জিনিসটা দ্বারা সে একটা অবলম্বন, এটা হচ্ছে অবলম্বন, সে অবলম্বন আঁকড়ে ধরে থাকে। এখন প্রশ্ন আসে হচ্ছে উলোথ্রিক্সের কোন কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে না? উত্তর হচ্ছে হোল্ড ফাস্টের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে না। হোল্ড ফাস্ট থেকে কোনো প্রকারের স্পোরও তৈরি হয় না, এটা থেকে বিভাজনের মাধ্যমে আমরা কোনো প্রকারের পরবর্তীতে শৈবাল পাবো না। যত শৈবাল আছে সব পাবো হচ্ছে এই মাঝামাঝি, এই উপরের থেকে নিচের এই অংশ থেকে যতগুলো কোষ আছে এই অংশের সবগুলো কোষ থেকে আমরা কোনো না কোনোভাবে স্পোর হয়ে বা বিভাজনের মাধ্যমে সবগুলো মাধ্যমেই কিন্তু এখান থেকে আমরা নতুন শৈবাল পাবো, কিন্তু হোল্ড ফাস্ট থেকে কখনোই পাবো না। হোল্ড ফাস্ট হচ্ছে অবলম্বন আঁকড়ে ধরে রাখার জন্য সাহায্য করে, এবং যখন এই শৈবালটা ছোট আকারের থাকে তখন হোল্ড ফাস্ট সবচেয়ে বেশি কাজে লাগে। অনেক সময় দেখা যায় যে যখন এটা ম্যাচিউরড হয়ে যায় তখন সে অবলম্বনটাকে ছেড়ে দেয় এবং সহজে সে নিজের মতন করে ভাসতে থাকে। আর কি আমরা এই উলোথ্রিক্স সম্পর্কে মনে রাখতে পারি হচ্ছে 30 প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে উলোথ্রিক্সের ক্ষেত্রে। কিছু কিছু বইতে প্রজাতির সংখ্যাটা একটু ভিন্ন থাকতে পারে, ভিন্ন ভিন্ন বইতে ভিন্ন ভিন্ন দেওয়া রয়েছে। তো তোমরা এই সব ক্ষেত্রে বেশি কনফিউজ না হওয়া আসলে ভালো। আমরা সাধারণত বোটানির জন্য আবুল হাসান স্যারের বইটা ফলো করে থাকি, তোমরা সেটা ফলো করতে পারো। আচ্ছা, এখন হোল্ড ফাস্ট এটা আমরা দেখলাম, বাকি কোষগুলো দেখলাম। এখন আমরা আসি এই উলোথ্রিক্সের ক্ষেত্রে আর কি কি রয়েছে। এখানে প্রচুর পরিমাণে প্রোটোপ্লাস্ট আমরা দেখতে পাই। এই মাঝের কোষগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে প্রোটোপ্লাস্ট দেখতে পাই। কারণটা খুবই সহজ, কারণ এটার ভেতরে স্পোর তৈরি হবে, এটার ভেতরে গ্যামেট তৈরি হবে। এই সকল কারণে হচ্ছে উলোথ্রিক্সের মাঝামাঝি কোষগুলো খুব বেশি পরিমাণে প্রোটোপ্লাস্ট পূর্ণ হয়ে থাকে। এখানে ক্লোরোফিল থাকবে, এটা হবে ক্লোরোফিল বিহীন, এটা হবে চ্যাপ্টা ধরনের, মোটা ধরনের, এটা হবে চিকন সরু ধরনের এবং ক্লোরোফিল ছাড়া।
আর কি কি থাকতে পারে, এদের ভেতরে খাদ্য সঞ্চিত থাকতে পারে, পাইরিনয়েড থাকতে পারে। পাইরিনয়েড হচ্ছে যখন একটা কোষের মধ্যে চারপাশ দিয়ে স্টার্চ এবং চর্বি, তেলবিন্দু এগুলো জমতে থাকে, তখন সেটাকে আমরা পাইরিনয়েড বলে থাকি। এরপরে আমরা আসি হচ্ছে উলোথ্রিক্সের অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন। অঙ্গজ জনন খুব সহজভাবে আমরা মনে রাখতে পারি। অঙ্গজ জনন হচ্ছে যখন একটা কোষ ভেঙে গিয়ে আলাদা হয়ে গিয়ে নতুন একটা শৈবাল তৈরি করবে, তখন সেটাকে আমরা অঙ্গজ জনন বলতে পারি। এছাড়া অযৌন জনন হচ্ছে যখন একটা স্পোর তৈরি হবে, সেই স্পোরটা বের হয়ে গিয়ে একটা নতুন শৈবাল তৈরি করে ফেলবে, এবং এই স্পোরগুলো হতে পারে হচ্ছে 4 ফ্লাজেলা যুক্ত কিংবা 2 ফ্লাজেলা যুক্ত। 2 ধরনের স্পোরই আমরা দেখে থাকি অযৌন জননের ক্ষেত্রে, এবং প্রত্যেকটাই হচ্ছে জুওস্পোর। এই ক্ষেত্রে আর কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। যদি মাইক্রোজুস্পোর হয়, মাইক্রোজুস্পোরের ক্ষেত্রে হচ্ছে জুস্পোরটা ছোট আকৃতির, আরেকটা হয় হচ্ছে ম্যাক্রোজুস্পোর। মাইক্রোজুস্পোর যদি হয়, সেখানে মূলত একটা জুস্পোরাঞ্জিয়াম থেকে 8 থেকে 32টা জুস্পোর তৈরি হয়। আর যে আই স্পট নামে একটা স্পট থাকে, যদি এটা হয় স্পোর, তার আই স্পট থাকবে হচ্ছে একদম মাঝখানে। আর ম্যাক্রোজুস্পোর যদি হয়, তাহলে জুস্পোরাঞ্জিয়াম থেকে 1 থেকে 4টা জুস্পোর তৈরি হবে, এবং তার যে আই স্পট, সেই আই স্পটটা থাকবে হচ্ছে সামনের দিকে, উপরের দিকে, সম্মুখ ভাগে থাকবে হচ্ছে তার আই স্পটটা। এটা হচ্ছে মাইক্রো এবং ম্যাক্রো জুস্পোরের মধ্যেকার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আচ্ছা, এখন আর কি কি রয়েছে? আর রয়েছে হচ্ছে অযৌন জননের পরে যৌন জনন। শৈবালের উলোথ্রিক্সের ক্ষেত্রে যেই যৌন জননটা হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই, যদি আমরা দেখি যে এখানে একটা উলোথ্রিক্স এবং এখানে একটা উলোথ্রিক্স, এখান থেকে একটা রেণু আসলো, যেটা হয়তো স্ত্রী রেণু বা স্ত্রী গ্যামেট, এখান থেকে পুং গ্যামেট আসলো। এখন যেটা হবে, এই দুটো গ্যামেট এসে মিলিত হবে। এখন দেখো, শৈবালের দেহটা হচ্ছে হ্যাপ্লয়েড, এই গ্যামেটটা হবে হচ্ছে হ্যাপ্লয়েড। দুটো যখন মিলিত হবে, তখন আমরা দেখব 2 ফ্লাজেলা যুক্ত ছিল, এবং এইখানে এরা মিলিত হয়ে 4 ফ্লাজেলা যুক্ত হয়ে যাবে এবং হবে হচ্ছে ডিপ্লয়েড। আমরা এখানে ডিপ্লয়েড একটা জাইগোট দেখতে পাবো এবং 4 ফ্লাজেলা যুক্ত। এই জাইগোটের মধ্যে কোষ বিভাজন হবে। কোষ বিভাজন হয়ে যেটা ঘটে, এই কোষ বিভাজনের পরে এখানে এর ভেতরে নতুন করে কিছু স্পোর তৈরি হয়। যেই স্পোরটা তৈরি হয়, সেই স্পোর থেকে আমরা আবার এই শৈবালগুলোকে পাবো। এবং এইখানে যে কোষ বিভাজনটা হবে, এই কোষ বিভাজনটা হবে হচ্ছে মায়োসিস কোষ বিভাজন। মায়োসিস কেন হচ্ছে? এখানে কিন্তু ডিপ্লয়েড এবং আমার তৈরি হতে হবে হ্যাপ্লয়েড স্পোর, এই জন্য এখানে মায়োসিস কোষ বিভাজন হয়। এবং মায়োসিস হওয়ার কারণে এইখানে যে স্পোরগুলো পাবো, এবং এটা দ্বিফ্লাজেলা যুক্ত হয়, এই দ্বিফ্লাজেলা যুক্ত স্পোরগুলোকে বলা হয় হচ্ছে মিওস্পোর, কারণ এখানে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে স্পোরগুলো তৈরি হচ্ছে, সেজন্য এটাকে মিওস্পোর নামে উল্লেখ করা হয়। এবং এই স্পোরটা থেকে আবার নতুন করে আমরা উলোথ্রিক্স পেয়ে থাকি। এখন এই যে উলোথ্রিক্সটা আমরা দেখলাম, সেখানে কি দেখতে পাচ্ছি? পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুটো ভিন্ন উলোথ্রিক্স থেকে আসছে। তার মানে হচ্ছে এটা হেটেরোথ্যালিক, এটা মোটেও হোমোথ্যালিক হচ্ছে না। এবং দুটোর ক্ষেত্রে গ্যামেট কিন্তু দেখতে একই রকম, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আইসোগ্যামাস প্রকৃতির যৌন জনন সে ঘটাচ্ছে। আশা করি এই পয়েন্টগুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছো।
এরপরে আরেকটা শব্দ আমরা জানবো, সেটা হচ্ছে হ্যাপ্লোবায়োন্টিক। উলোথ্রিক্সের জীবনচক্রকে আমরা বলে থাকি হচ্ছে হ্যাপ্লোবায়োন্টিক। কেন হ্যাপ্লোবায়োন্টিক? তখনই বলি যখন কোনো একটা প্রাণীর হ্যাপ্লয়েড দশাটা অনেক বেশি দীর্ঘ হয়, ডিপ্লয়েড দশাটা ছোট হয়। এক্ষেত্রে উলোথ্রিক্সের ক্ষেত্রে হ্যাপ্লয়েড দশাটা অনেক দীর্ঘ এবং ডিপ্লয়েড দশাটা খুবই ছোট। এ কারণে এদেরকে আমরা বলে থাকি হচ্ছে হ্যাপ্লোবায়োন্টিক জীবন চক্র। তো এর মাধ্যমে আমাদের শৈবাল নিয়ে যেই মূল আলোচনা, সেই আলোচনাটা শেষ হয়ে গেল। এখন আমরা আসি ছত্রাকের ক্ষেত্রে। তার আগে তোমাদেরকে কয়েকটা ছবি দেখাই। ছবি দেখলে তোমরা খুব সহজে বুঝতে পারবে কয়েকটা জিনিস। যেমন এই ছবিটা যদি আমরা একটু দেখি, এই ছবিটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোষ থেকে একটা বাড়তি অংশ তৈরি হচ্ছে। এই বাড়তি অংশটার ভেতরে আস্তে আস্তে নিউক্লিয়াসের একটা অংশ চলে গেল। এই যে অংশটা তৈরি হলো, এই জিনিসটা হচ্ছে বাড বা কুঁড়ি। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বাডিং প্রক্রিয়া। এখানে এটা যে তৈরি হলো, এটা হচ্ছে একটা বাড বা কুঁড়ি। এখানে দেখো শৈবালের এই কোষের ভেতরের মধ্যে একটা থলের ভেতরে কিছু কোষ রয়ে গিয়েছে, কিছু ছোট ছোট কোষ দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে আসলে অ্যাপ্লানোস্পোর, যেগুলো সচল অবস্থায় নেই। আর এখানে দেখো ভেতর থেকে স্পোর বের হয়ে গিয়েছে, এটা হচ্ছে সচল স্পোর বা জুওস্পোর। এই ছবিটা যদি দেখি, এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে যে দুই দিক থেকে স্পোর গ্যামেট বের হচ্ছে। গ্যামেট বের হয়ে দুটো গ্যামেটই হ্যাপ্লয়েড, দুটো গ্যামেট মিলে এখানে একসাথে মিলে ডিপ্লয়েড একটা জাইগোট তৈরি করলো এবং মিওসিস হচ্ছে। মিওসিস হয়ে এখানে স্পোর তৈরি হচ্ছে। স্পোরগুলা পরবর্তীতে আবার নতুন করে উলোথ্রিক্স গঠন করছে। তো এটা ছিল হচ্ছে উলোথ্রিক্স এবং শৈবাল নিয়ে আলোচনা। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ছত্রাক নিয়ে। ছত্রাক নিয়ে আলোচনার ক্ষেত্রে আমরা মনে রাখব, ছত্রাক নিয়ে আলোচনার ক্ষেত্রে আমরা যেটা প্রথমেই দেখব সেটা হচ্ছে যে ছত্রাকের বৈশিষ্ট্য কি কি। ছত্রাকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা মৃতজীবী বা পরজীবী বা মিথজীবী। এখন এটার মানে কি? এরা কিন্তু স্বভোজী আমি একবারও বলছি না, কারণ ছত্রাক নিজের খাবার নিজে তৈরি করে না। তোমরা যদি যে কোনো প্রকারের মাশরুমের কথা চিন্তা করো, কোনোটাই কিন্তু তুমি সবুজ রং দেখতে পাবে না। কালারফুল দেখবে অথবা সাদা দেখবে বা বাদামি দেখবে, অনেক বেশি কালারফুল দেখে থাকবে। যেগুলো বেশি কালারফুল সেগুলো কিন্তু বিষাক্ত, এটা আমাদের মনে রাখতে হবে। এখন যেই মাশরুমগুলো আমরা দেখতে পাই, যে ছত্রাকগুলো দেখতে পাই, এই ছত্রাক বা ফানজাই যেগুলো আছে, এগুলো হচ্ছে মূলত পরজীবী। মৃতজীবী কোনগুলো? যেগুলো মরা কোনো প্রাণীর উপরে জন্মায় বা মরা গাছের গুঁড়িতে, মরা গাছের কাণ্ডে জন্মাচ্ছে, সেগুলো হচ্ছে মৃতজীবী। মিথজীবী হচ্ছে যখন কোনো একটা প্রাণীর সাথে সে সহাবস্থানে আছে এবং সেই প্রাণীটা থেকে খাবার গ্রহণ করছে এবং তার তার ইয়াতে হচ্ছে তার বিপরীতে সে সেই প্রাণীটাকে আশ্রয় দিচ্ছে বা কোনো একটা ভাবে সে সাহায্য করছে। মানে তার নিজের কিছু একটা আছে, সে সেই জিনিসটা দিয়ে আরেকজনের থেকে খাবার নিয়ে আসছে। এই যে একটা বিনিময় প্রথা, এটা হচ্ছে তার মিথজীবিতা। এরপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সে সালোক সংশ্লেষণ করতে পারে না। পরজীবী মৃতজীবী হলে অবশ্যই তার আসলে সালোক সংশ্লেষণের প্রয়োজন নেইও এবং সে পারেও না, কারণ তার ক্লোরোপ্লাস্ট নেই। এবং ছত্রাকের কোষগুলো হচ্ছে সুকেন্দ্রিক ধরনের, এটা প্রাককেন্দ্রিক ধরনের কোষ দ্বারা গঠিত না। এদের মধ্যে ভাস্কুলার টিস্যু অনুপস্থিত। ভাস্কুলার টিস্যু আমরা এখানে দেখতে পাই না, আমরা শৈবালেও কোনো প্রকারের ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু দেখতে পাইনি। স্পোর যেগুলো হবে সেগুলো হবে হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের। আর যেই জাইগোটটা হবে, জাইগোটের মধ্যে মায়োসিস ঘটবে। শৈবালের ক্ষেত্রে আমরা যেরকম একটা মায়োসিস ঘটতে দেখেছি উলোথ্রিক্সের মধ্যে, ঠিক একইভাবে আমরা ছত্রাকেও দেখতে পাবো যে জাইগোটের মধ্যে
মায়োসিস কোষ বিভাজন হচ্ছে। এখন আমরা যদি একটা ছত্রাকের ছবি দেখি, হ্যাঁ এটা ছবিটা যদি দেখি, ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সাধারণত যেই ধরনের ছত্রাক রাস্তাঘাটে দেখতে পাই সেই রকমই একটা জিনিস, এবং এখানে দেখো একটা ছাতার মতন অংশ রয়েছে উপরে, নিচে একটা লাঠির মতো অংশ। এই জিনিসটা হচ্ছে অ্যাগারিকাস একটা ছত্রাক নিয়ে যদি আমরা কথা বলি, এটা অ্যাগারিকাসেরই ছবি। এখানে দেখো নিচে কিছু সুতার মতো অংশ আর উপরের অংশটা একটু মোটা ধরনের, এবং আমরা যারা এই মাশরুমগুলো ধরেছি কোনো মাশরুম খাওয়ার জন্যে, তা আমরা জানি যে উপরের অংশটা একদম ছাতার মতো যে অংশটা সেটা একটু সফট ধরনের হয়ে থাকে, অনেক নরম হয়ে থাকে। এখন কথা হচ্ছে ছত্রাকের দেহ আসলে কি ধরনের। ছত্রাকের দেহ হচ্ছে একদম নিচে যে সুতার মতো অংশ দেখতে পেয়েছিলে, যে চুলের মতন অংশ দেখতে পেয়েছিলে, সেটাই হচ্ছে আসলে ছত্রাকের আসল দেহ। সেই জিনিসটা হচ্ছে মাইসেলিয়াম। তার মানে হচ্ছে ছত্রাকের আসল দেহ হচ্ছে মাইসেলিয়াম। মাইসেলিয়ামটা কিরকম? মাইসেলিয়ামটা হচ্ছে অনেকটা এই ধরনের এবং শাখান্বিত হয়, এরকম সুতার মতো চিকন চিকন এবং ছোট ছোট কোষ রয়েছে। প্রত্যেকটা কোষের মধ্যে একটা করে নিউক্লিয়াস আমরা দেখতে পাবো। এই পুরো জিনিসটা হচ্ছে মাইসেলিয়াম, এবং এই যে একটা অংশ দেখতে পেলাম এই জিনিসটার নাম হচ্ছে হাইফা, এবং এই পুরো জালের মতো ছড়ানো অংশটার নাম হচ্ছে মাইসেলিয়াম। এদের দেহের মধ্যে এই যে মাইসেলিয়ামের গঠনটা, এই জিনিসটা যদি পুরোটা একটা উদ্ভিদের মূলের চারপাশ ঘিরে থাকে, মনে করো এটা যদি উদ্ভিদের মূল হয়, ছত্রাকের মাইসেলিয়ামটা যদি মূলের চারপাশ ঘিরে রাখে জালের মতন করে, তখন সেটার নাম কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মাইকোরাইজা। মাইকোরাইজা কেন বলবো? সেই জিনিসটা তখন এই উদ্ভিদের মূল থেকে খাবার গ্রহণ করবে, উদ্ভিদের মূলের মাধ্যমে উদ্ভিদ যে খাবারটা তৈরি করছিল সেটা গ্রহণ করবে, তার বিনিময়ে সে উদ্ভিদকে মাটি থেকে ফসফরাস বা অন্য কয়েকটা খনিজ পদার্থ এনে দিবে। তার মানে হচ্ছে যখনই মাইসেলিয়ামটা আমরা দেখবো একটা মূলের চারপাশ ঘিরে রাখছে, তখন সেটার নাম হয়ে যাবে হচ্ছে মাইকোরাইজা। এরপরে আরেকটা নাম রয়েছে হচ্ছে রাইজোমর্ফ। রাইজোমর্ফ হচ্ছে যখন এই মাইসেলিয়ামগুলো একসাথে মিলিত হয়ে একটা শক্ত দড়ির মতো অংশ গঠন করে ফেলে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে রাইজোমর্ফ। আরেকটা শব্দ রয়েছে সেটা হচ্ছে হস্টোরিয়াম। হস্টোরিয়াম কি? হস্টোরিয়াম হচ্ছে এই যে মনে করো মূলের চারপাশ ঘিরে যখন সে থাকবে, সে মূল থেকে খাবারটা নিবে কিভাবে? মূল থেকে খাবার নেওয়ার জন্য তার একটা ছিদ্র করে তার ভেতরে একটা নলের মতো অংশ দিয়ে দিতে হবে। তখন কি করে, এই মাইসেলিয়ামের থেকে মনে করো এটা হচ্ছে মূলের অংশটা, মাইসেলিয়ামের থেকে একটা অংশ সে মূলের ভেতরে দিয়ে দিবে। এই যে ভেতরে ঢুকিয়ে দিল একটা অংশ নলের মতন করে, এই জিনিসটাকে আমরা বলবো হস্টোরিয়াম। হাইফা থেকে যেই অংশটা দিয়ে সে খাবারের যে যার দেহ থেকে খাবার নিবে তার দেহের ভেতরে হাইফার যেই অংশটাকে সে প্রবেশ করিয়ে দেয় খাবার নেওয়ার জন্য, সেই অংশটাকে আমরা বলবো হচ্ছে হস্টোরিয়াম। তো আশা করি এই কয়েকটা শব্দ আমাদের আর ভুল হবে না। এরপরে আসি মিথজীবিতার ক্ষেত্রে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে লাইকেন নামক একটা জিনিস রয়েছে, যে জিনিসটা হচ্ছে মিথজীবিতার উদাহরণ। ছত্রাক যে মিথজীবী অবস্থায় থাকতে পারে সেইটার উদাহরণ। এই সম্পর্কে আমরা একটু পরেই আসবো আমরা লাইকেনে। তার আগে ছত্রাকের জনন পদ্ধতিটা আমরা জানি। ছত্রাকের জনন পদ্ধতির ক্ষেত্রে আমরা বাডিং দেখতে পাবো। ঠিক একইভাবে আমি একটু আগে যে বাডিং এর ছবিটা দেখিয়েছিলাম সেরকম বাডিং আমরা দেখতে পাই। বাড বা কুড়ি তৈরি হয় ছোট ছোট, নতুন বাডগুলো থেকে নতুন করে মাইসেলিয়াম তৈরি হয়, নতুন করে হাইফা তৈরি হতে থাকে। সেখানে দ্বিবিভাজন হতে পারে।
দ্বিবিভাজন মানে একটা কোষ থাকবে, সেখান থেকে বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি হয়ে গেল, এটা ঘটতে পারে। এছাড়া থাকতে পারে হচ্ছে স্ক্লেরোশিয়াম। স্ক্লেরোশিয়াম হচ্ছে যখন প্রতিকূল অবস্থা থাকে তখন প্রতিকূল পরিবেশে সে সুপ্ত অবস্থায় থাকতে চায় এবং অনুকূল পরিবেশে যখন আসে তখন সে অঙ্গজ প্রক্রিয়ায়, অঙ্গজ জনন প্রক্রিয়ায় সে তার নতুন একটা ছত্রাক তৈরি করে ফেলে এবং স্ক্লেরোশিয়ামের চারপাশে অনেক পুরু আবরণ থাকে, এর ফলে স্ক্লেরোশিয়ামটা নষ্ট হয় না। দেখা যায় যে স্ক্লেরোশিয়ামটা মাইক্রোস্কোপের নিচে দেখলে এরকম গোল এরকম একটা অংশ দেখা যায়, দেখে মনে একটা গিটের মতন দেখা যায় স্ক্লেরোশিয়ামে। ছত্রাকের ক্ষেত্রে আমরা অযৌন জননের মধ্যে একটা নিশ্চল ধরনের রেণু দেখতে পাই। নিশ্চল রেণুর ক্ষেত্রে ওটাকে আমরা বলি হচ্ছে কনিডিয়া। কনিডিয়া জিনিসটা কিরকম? দেখা যায় যে মাইসিলিয়াম থেকে একটা কনিডিওফোর তৈরি হয়। কনিডিওফোর এরকম লম্বাটা একটা দণ্ডের মতন অংশ, তার মাথায় ছোট ছোট করে অনেকগুলো কনিডিয়াম তৈরি হতে থাকে। এই প্রত্যেকটা অংশ আলাদা হয়ে হয়ে একটা আলাদা ছত্রাক সে তৈরি করতে পারে, আলাদা মাইসিলিয়াম বা হাইফা তৈরি করে ফেলতে পারে। এটা হচ্ছে কনিডিয়া এবং মনে রাখতে হবে এটা হচ্ছে নিশ্চল রেণু। এটা একমাত্র নিশ্চল রেণু হিসেবে আমরা মনে রাখবো, বাকিগুলো হচ্ছে সচল রেণু এবং এটা অযৌন জননের ক্ষেত্রে হয়ে থাকে। এরপরে কনিডিয়ার ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে ফাইটোফথোরা মনে রাখতে পারি, যেটা আলুর বিলম্বিত ধসা রোগের জন্য দায়ী। এরপরে আসি হচ্ছে চলরেণু। জুস্পোর শৈবালের ক্ষেত্রে, ছত্রাকের ক্ষেত্রে একই ধরনের, সবগুলোই চলাচল করতে পারে এবং সাধারণত এককোষী হয়ে থাকে, ফ্লাজেলা যুক্ত হয়ে থাকে। তবে ছত্রাকের জুস্পোরের মধ্যে রোম থাকতে পারে, অনেক সময় রোম নাও থাকতে পারে, মানে ট্রাইকোম থাকতে পারে নাও থাকতে পারে, এরকম ধরনের অনেক ধরনের আমরা রেণু দেখে থাকি। এরপরে রয়েছে স্পোরাঞ্জিওস্পোর। স্পোরাঞ্জিওস্পোর বা অ্যাপ্লানোস্পোর, যেটা এই সকল রেণুর মধ্যে আমরা দেখি যে এগুলো এককোষী এবং নিশ্চল। শৈবাল এবং ছত্রাকের কয়েকটা জিনিস আসলে একই ধরনের, এই রেণুগুলোর নাম, স্পোরগুলোর নামগুলো একই ধরনের। আমরা একটা যদি মনে রাখি, একই বৈশিষ্ট্য দিয়ে আমরা মনে রাখতে পারবো, কারণ একই ধরনের জিনিসগুলো। অ্যাপ্লানোস্পোর এক্ষেত্রেও নিশ্চল এবং সাধারণত সেটা এককোষী হয়ে থাকে এবং অনুকূল পরিবেশে সেটা অঙ্কুরিত হয়ে নতুন ধরনের নতুন মাইসিলিয়ামগুলো তৈরি করে এবং সেটা রেণুথলির ভেতরে থাকে। এই সবগুলো স্পোর মিলে একটা রেণুথলির মধ্যে অবস্থান করে। মিউকোরের মধ্যে আমরা এই ধরনের রেণু দেখতে পাই, রাইজোপাসের মধ্যে আমরা এই ধরনের রেণু দেখতে পাই। এরপর রয়েছে ক্ল্যামাইডোস্পোর। ক্ল্যামাইডোস্পোরটা কি? মনে করে এটা যদি মাইসিলিয়াম হয়, একটা কোষ এরকম মোটা হয়ে যাবে, থলির মতো হয়ে যাবে, এর ভেতরে স্পোর জমা থাকবে, এইটা হচ্ছে ক্ল্যামাইডোস্পোর। এবং এখানে যে প্রাচীরটা দেখতে পাবো, এই প্রাচীরটা হবে হচ্ছে স্থূল প্রাচীর বিশিষ্ট। আচ্ছা, এটার ভেতরে অনেকগুলো স্পোর থাকবে না, এটা একটা স্পোর এবং সে একাই পরবর্তীতে আলাদা হয়ে গিয়ে নতুন করে মাইসিলিয়াম গঠন করতে পারে। তাছাড়া রয়েছে হচ্ছে অইডিয়াম। অইডিয়াম হচ্ছে যদি এমন হয় কোনো একটা মাইসিলিয়ামের কোষ একটা আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেলে এইটা থেকে বিভাজন হয়ে হয়ে নতুন একটা মাইসিলিয়াম তৈরি হলো, তখন এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে অইডিয়াম। তার মানে এক্ষেত্রে আবার একটা মাইসিলিয়াম থেকে অসংখ্য অইডিয়াম তৈরি হয়ে যেতে পারে, তৈরি হওয়া সম্ভব। ছত্রাকের ক্ষেত্রে অনেক ধরনের জনন প্রক্রিয়া সম্ভব বলেই কিন্তু যে কোনো জায়গায় ছত্রাক জন্মে যেতে পারে এবং খুব দ্রুত ছত্রাক বংশবৃদ্ধি করে ফেলতে পারে। এখন আসি ছত্রাকের যৌন জনন। ছত্রাকের যৌন জননের ক্ষেত্রে তিনটা স্টেপ আমরা সাধারণত দেখি। একটা স্টেপ হচ্ছে প্লাজমোগ্যামি, এরপর হচ্ছে ক্যারিওগ্যামি, এরপরে হচ্ছে মিওসিস কোষ বিভাজন। প্রথমে প্লাজমোগ্যামি মানে হচ্ছে দুটো কোষ আসবে, দুটো কোষ এসে মিলিত হবে। মিলিত হবে হচ্ছে এমন ভাবে তাদের শুধু সাইটোপ্লাজমের অংশটা মিলিত হবে, নিউক্লিয়াসটা মিলিত হবে না, এটা হবে হচ্ছে প্লাজমোগ্যামি। এবং এই ক্ষেত্রে দেখো কোষের ভিতরে কি দুইটা নিউক্লিয়াস দেখছি, এটাকে আমরা বলবো হচ্ছে ডাইক্যারিওটিক কোষ বা ডাইক্যারিয়ন বলা হয়। এই প্লাজমোগ্যামির পর হবে হচ্ছে ক্যারিওগ্যামি। ক্যারিওগ্যামির ক্ষেত্রে যেটা ঘটে, নিউক্লিয়াস দুটো মিলিত হয়ে একসাথে হয়ে যায়, তখন এটা একটা
ডিপ্লয়েড অবস্থায় চলে যায়। এগুলো কিন্তু ছিল সবই হ্যাপ্লয়েড, n+n, আর এখানে হচ্ছে 2n অবস্থায় রয়েছে, এটা হয়ে যাবে ডিপ্লয়েড। এখন মূল মাইসিলিয়ামের কোষ কেমন ছিল? হ্যাপ্লয়েড ছিল, তার মানে হচ্ছে এই ডিপ্লয়েড থেকে অবশ্যই তাকে হ্যাপ্লয়েডে যেতে হবে, এই জন্য সে এখানে একটা মায়োসিস কোষ বিভাজন করবে। এটাই হচ্ছে 3 নাম্বার স্টেপ। প্লাজমোগ্যামে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে মায়োসিস হচ্ছে 3। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা নাম বলে রাখি, সেটা হচ্ছে সোমাটোগ্যামি। সোমাটোগ্যামি হচ্ছে এই প্লাজমোগ্যামিটাই মূলত। সোমাটোগ্যামির ক্ষেত্রে আমরা যেটা বুঝি, দেহকোষটা যখন দুইটা মিলিত হচ্ছে শুধু প্রোটোপ্লাজমটা মিলিত হবে, নিউক্লিয়াসটা মিলিত হবে না। সেক্ষেত্রে আমরা নিউক্লিয়াসের অবস্থানটাকে লিখি হচ্ছে n+n দিয়ে, আমরা 2n লিখি না, মানে দুইটা n হ্যাপ্লয়েড নিউক্লিয়াস পাশাপাশি অবস্থান করছে। তো সোমাটোগ্যামির ক্ষেত্রে নিউক্লিয়াসের অবস্থা কিরকম, নিউক্লিয়াসটা কিরকম, সেটা যদি প্রশ্ন আসে তাহলে n+n আমরা বলতে পারি, বা দুইটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস একই কোষে বলতে পারি, বা ডাইক্যারিয়ন অবস্থা আমরা বলতে পারি। আচ্ছা, তো এটা গেল হচ্ছে ছত্রাকের যৌন জনন। ছত্রাকের ক্ষেত্রে আরো কয়েকটা শব্দ রয়েছে, আরো কয়েকটা টার্ম রয়েছে, সেটা হচ্ছে হলোকার্পিক ছত্রাক, আরটা হচ্ছে ইউকার্পিক ছত্রাক। হলোকার্পিক কারা? হলোকার্পিক ছত্রাক হচ্ছে যে সকল ছত্রাকের দেহের মধ্যে আলাদা করে কোনো অংশ নেই, আলাদা করে কোনো যৌন জননের জন্য কোনো প্রকার আলাদা করে অঙ্গ থাকে না, সেটাকে আমরা বলবো হচ্ছে হলোকার্পিক ছত্রাক। আর যে সকল ছত্রাকে আলাদা করে জননাঙ্গ পাবো তাদেরকে বলবো হচ্ছে ইউকার্পিক ছত্রাক। ইউকার্পিক ছত্রাকের উদাহরণটা একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে স্যাপ্রোলেগনিয়া, এবং হলোকার্পিকের উদাহরণটা হচ্ছে সিনকিট্রিয়াম, SYNCHYTRUM। সিনকিট্রিয়াম এবং স্যাপ্রোলেগনিয়া, এই দুইটা হচ্ছে উদাহরণ। এই দুইটা উদাহরণ একটু ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে মনে রেখো। হলোকার্পিক হচ্ছে সিনকিট্রিয়াম এবং ইউকার্পিক হচ্ছে স্যাপ্রোলেগনিয়া। এরপরে আসি, ছত্রাককে কয়েকটা ফাইলামে ভাগ করা হয়েছে। ছত্রাকের এই ফাইলামগুলোতে ভাগ করার পেছনে কিছু কারণ রয়েছে। একটা ফাইলাম হচ্ছে জাইগোমাইকোটা, আরেকটা হচ্ছে অ্যাসকোমাইকোটা, ব্যাসিডিওমাইকোটা, আরেকটা হচ্ছে ডিউটেরোমাইকোটা, আরেকটা হচ্ছে মাইকোফাইকোফাইটা। এক্ষেত্রে জাইগোমাইকোটায় সবসময় জুস্পোর তৈরি হয়, অ্যাসকোমাইকোটায় অ্যাসকাস নামক একটা থলে তৈরি হয়, সেই থলেটা থেকে পরবর্তীতে আস্তে আস্তে স্পোর তৈরি বের হয়ে আসে, সেগুলোকে বলা হচ্ছে অ্যাসকোস্পোর, এই জন্য এটা নাম হচ্ছে অ্যাসকোমাইকোটা। মূলত অ্যাসকাস নামক একটা থলে তৈরি হবে, এই থলেটা তৈরি হওয়ার কারণে আমরা বলে থাকি হচ্ছে অ্যাসকোমাইকোটা সেই সকল ছত্রাকগুলোকে। ব্যাসিডিওমাইকোটাতে হবে হচ্ছে ব্যাসিডিওস্পোর, যেটা আমরা অ্যাগারিকাসের ক্ষেত্রে দেখব একটু পরে, তখন ব্যাখ্যা করব কেন ব্যাসিডিওস্পোরটা কিভাবে তৈরি হয়। ডিউটেরোমাইকোটাকে বলা হয় হচ্ছে ইমপারফেক্ট ফানজাই, কারণ এক্ষেত্রে কোনো প্রকারের যৌন জনন আমরা দেখতে পাই না। তো এটা হচ্ছে 5টা ফাইলাম মোট। এরপরে আমরা আসি হচ্ছে অ্যাগারিকাসে। অ্যাগারিকাসের ক্ষেত্রে আমরা এর আগে কিন্তু অ্যাগারিকাসের ছবিটা দেখে ফেলেছি। এখানে আমরা যে ছবিটা দেখেছিলাম এটাই ছিল হচ্ছে অ্যাগারিকাসের ছবি। এখন দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছি, এইটার নাম হচ্ছে স্টাইপ, একটা দণ্ডাকার অংশ। এই দণ্ডাকার অংশটার ভেতরে হাইফাগুলো শক্ত হয়ে মিলিত হয়ে প্যাঁচানো অবস্থায় রয়েছে। এর উপরে এই যে অংশটা, এটার নাম হচ্ছে পাইলিয়াস। পাইলিয়াসের মধ্যেও হাইফা রয়েছে এবং মাটির নিচে, এর নিচের অংশটা পুরোটাই থাকে হচ্ছে মাটির নিচে। মাটির নিচের অংশটাই হচ্ছে মূল মাইসেলিয়াম এবং উপরে থাকে হচ্ছে স্টাইপ, এরপরে থাকে হচ্ছে পাইলিয়াস। এখন স্টাইপ এবং পাইলিয়াসের মধ্যে
পাইলিয়াসের মধ্য থেকে মূলত স্পোর তৈরি হয়। আমরা ছোটবেলায় যখন প্রথম ছত্রাক সম্পর্কে পড়েছিলাম তখন কিন্তু আমরা শুনেছি যে উপরের অংশটা থেকে স্পোর তৈরি হয়, স্পোর উপর থেকে পড়ে। পাইলিয়াসের ভেতরে যেই গিলস রয়েছে, পাইলিয়াসের এই যে অংশটা আমরা দেখেছি তার ঠিক নিচের দিকে এখানে কিছু লম্বা দাগ দাগ অংশ আমরা দেখতে পাই সবসময়ই, মোটামুটি বিভিন্ন ছত্রাকের মধ্যে এই অংশটা দেখা যায়। এটার নাম হচ্ছে গিলস। গিলসের মধ্যে ব্যাসিডিওস্পোরটা তৈরি হবে অ্যাগারিকাসের ক্ষেত্রে। এখন আমরা দেখি হচ্ছে এই গিলস থেকে কিভাবে স্পোরটা তৈরি হয়। তার আগে আরেকটা জিনিস বলে ফেলি, সেটা হচ্ছে স্টাইপের মধ্যে আমরা অনেক সময় মুকুটের মতন একটা অংশ এই জায়গাটায় দেখতে পাই, গিলসের ঠিক আগে এই যে মুকুটের মতো অংশটা দেখতে পাই, এটার নাম হচ্ছে অ্যানুলাস। এই অ্যানুলাস একটা নরম ধরনের অংশ হয়, সাধারণত ছত্রাকের এই অংশটা ধরলে সাধারণত সেটা ভেঙে যায়। তো এটা হচ্ছে অ্যানুলাস, যেটা মুকুটের মতো অংশ। এই দণ্ডাকার অংশটা হচ্ছে স্টাইপ, উপরের এই পুরাটা হচ্ছে পাইলিয়াস। পাইলিয়াসের এখানে উপরে যে আবরণটা থাকে সেই আবরণে অনেক সময় আমরা কিছু ছিদ্রের মতো অংশ দেখতে পাই। আর এখানে থাকে হচ্ছে নিচের দিকে থাকে হচ্ছে গিলস, এবং গিলসের ভিতর থেকে স্পোর তৈরি হবে। এখন আমরা স্পোরটা কিভাবে তৈরি হয় সেই চিত্রটা যদি একটু দেখি, আমরা যদি গিলসটাকে কেটে ফেলি, চিকন একটা গিলসকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে এরকম একটা অংশ পাবো। এটা হচ্ছে একদম মাঝের অংশ, এই মাঝের অংশটাকে ট্রমা বা ট্রামা বলা হয়। এর পরের অংশটাকে বলা হয় হচ্ছে সাব হাইমেনিয়াম। তারপরে একটা লম্বাটে অংশ আছে যেটা দেখতে স্টাইপের মতন, এটাকে আমরা বলি হচ্ছে হাইমেনিয়াম। এরপরে হাইমেনিয়ামের মধ্যে যেই মোটা অংশটা ছিল এটাকে আমরা বলি ব্যাসিডিয়াম, এবং ব্যাসিডিয়ামের ঠিক মাথায় চারটা ছোট ছোট গোল গোল অংশ রয়েছে, সেগুলোই হচ্ছে ব্যাসিডিওস্পোর। তার মানে ব্যাসিডিওমাইকোটার ক্ষেত্রে ব্যাসিডিওস্পোর যেটা তৈরি হবে সেই স্পোরটা মূলত তৈরি হচ্ছে অ্যাগারিকাসের ক্ষেত্রে আমাদের যে গিলসটা ছিল সেই গিলসের ভেতরে। গিলসের ভেতরে যে হাইমেনিয়ামটা আমরা দেখেছি, এই হাইমেনিয়ামের মধ্যে যেই একটা মোটা অংশ আছে, হাইমেনিয়ামের এরকম একটা মোটা অংশ রয়েছে, তার ঠিক মাথায় চারটা গোল গোল অংশ। এই গোল গোল অংশগুলোই হচ্ছে ব্যাসিডিওস্পোর। এগুলোই পরবর্তীতে মুক্ত হয়ে প্রকৃতিতে পড়বে, নতুন করে ছত্রাক তৈরি হবে। এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাই, সেটার নাম হচ্ছে প্যারাফাইসিস। সেটা দেখতে অনেকটা হাইমেনিয়ামের এই অংশটা এরকমই থাকে, কিন্তু মাথায় কোনো স্পোর থাকে না। তার মানে যেই জিনিসটার মাথায় আমরা কোনো স্পোর দেখব না, যেই ব্যাসিডিয়ামের মাথায় আমরা স্পোর দেখব না, এটার নাম হচ্ছে ব্যাসিডিয়াম। এবং এই ব্যাসিডিয়ামটার মাথায় কোনো স্পোর নাই, এটার নাম দিব আমরা হচ্ছে প্যারাফাইসিস। যেটা ম্যাচিউরড হয়ে একটা স্পোর দিতে পারছে না, তাদেরকে আমরা বলবো প্যারাফাইসিস। তো এটা ছিল হচ্ছে কিভাবে গিলস থেকে আমরা স্পোর পাই, এবং ব্যাসিডিওমাইকোটার সব ধরনেরই ছত্রাকের মধ্যে আমরা এই বৈশিষ্ট্যটা দেখে থাকি। এরপরে আসি বিষাক্ত মাশরুম আমরা কিভাবে চিনতে পারি। বিষাক্ত মাশরুম চেনার ক্ষেত্রে খুব সহজভাবে অনেক উজ্জ্বল ধরনের মাশরুমকে আমরা অ্যাভয়েড করব, যেগুলো রাস্তাঘাটের চারপাশে কাঠের গুঁড়িতে বা গোবরের উপর জন্মায়, সেগুলো অবশ্যই বিষাক্ত, এগুলো ঝাঁঝালো গন্ধযুক্ত হয়। এগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি কড়া রোদের মধ্যে এসব ছত্রাক জন্মায় না। তো এই কারণে কোনো ছত্রাক সম্পর্কে না জেনে আসলে সেটা খাওয়া একদমই উচিত নয়, সেগুলো সাধারণত বিষাক্ত। আচ্ছা, এরপরে আমরা এই যে অ্যাগারিকাসটা দেখলাম, এই অ্যাগারিকাসের যে উপরের অংশটা মাটির উপরে, এটা হচ্ছে ফ্রুট বডি। নিচে হচ্ছে দেহ, উপরে হচ্ছে ফ্রুট বডি। এটাকে আমরা বলে থাকি ব্যাসিডিও
কার্প, তার মানে অ্যাগারিকাসের মধ্যে আমরা কি কি শব্দ পাচ্ছি? ব্যাসিডিও কার্প পাচ্ছি, স্টাইপ পাচ্ছি, পাইলিয়াস পাচ্ছি, গিলস, তারপরে পাচ্ছি হচ্ছে ট্রমা, সাবহাইমেনিয়াম, হাইমেনিয়াম, তার মধ্যে পাচ্ছি ব্যাসিডিয়াম, ব্যাসিডিও, স্পোর। এবং এক্ষেত্রে যে ফ্রুট বডিটা থাকে, এই ফ্রুট বডিটাই হচ্ছে তাদের জনন অংশ। দেহের অংশ হচ্ছে মাটির নিচে ছড়ানো মাইসেলিয়ামটা। এবং এই অ্যাগারিকাসগুলো কিন্তু বর্তমানে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এগুলো খাওয়া হচ্ছে খাদ্য হিসেবে, ঔষধি গুণসম্পন্ন, এতে প্রচুর পরিমাণে এনজাইম রয়েছে, এগুলো বাজারজাত করা হচ্ছে, বিদেশে রপ্তানি করা হচ্ছে। এই কারণে এটা অর্থনৈতিক গুরুত্বপূর্ণ একটা ছত্রাক হচ্ছে অ্যাগারিকাস। এরপরে আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে ছত্রাকের মাধ্যমে কি ধরনের রোগ হতে পারে উদ্ভিদ দেহে। আমরা যদি কয়েকটা ছবি দেখি তাহলে খুব সহজে বুঝতে পারবে। এখানে যদি আমি ছবিটা একটু দেখি, আলুর ছবিটা, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বাম পাশের আলুটা খুব সুন্দর একটা আলু, কিন্তু ডান পাশের আলুটা নষ্ট হয়ে গিয়েছে, কালো কালো স্পট দেখা যাচ্ছে, কিছু ভেজা ভেজা অংশ দেখা যাচ্ছে। এই জিনিসটা ঘটেছে হচ্ছে আলুর বিলম্বিত ধসা রোগের কারণে। এটাকে আমরা বলে থাকি হচ্ছে আলুর লেট ব্লাইট। আলুর ক্ষেত্রে আর্লি ব্লাইট এবং লেট ব্লাইট দুই ধরনের ব্লাইট রোগ আমরা দেখতে পাই। আর্লি ব্লাইটটা হয়ে থাকে অল্টারনারিয়া ছত্রাকের কারণে, আর লেট ব্লাইটটা হয়ে থাকে হচ্ছে ফাইটোফথোরা ইনফেস্টেন্সের কারণে। আমি যদি নামটা একটু লিখি, ফাইটোফথোরা, পিটা বড় হাতের হবে, ফাইটোফথোরা ইনফেস্টেন্স। এই জিনিসটা হচ্ছে এক ধরনের ছত্রাক যেটা আক্রমণ করে এবং পাতার যেই অংশটা রয়েছে পাতার ভেতরে সেটা তার হাইফাটাকে, মাইসিলিয়ামটাকে ছড়াতে থাকে। আমরা যদি আরেকটা ছবি দেখে ফেলি, পাতাটাকেও সে, আলুর পাতাটাকেও সে নষ্ট করতে থাকে। এরকম ভেজা ভেজা অংশ দেখা যায় এবং একটা সময় বাদামি হয়ে পাতাটা নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে মূলত ফাইটোফথোরা ইনফেস্টেন্সের আসল চিত্র, যেটা দেখতে পাচ্ছি একটা কনিডিওফোর রয়েছে, কনিডিওফোরের মাথায় কনিডিয়া রয়েছে। এখন এটা কিভাবে আছে, একদম নিচের দিকে দেখি একটা পাতার স্টোমাটা দেখা যাচ্ছে, তার মানে পাতার ভেতরের তলের দিকে এটা মাইসিলিয়ামটা ছড়াতে থাকে এবং কনিডিওফোরগুলো বের হয় হচ্ছে পাতার এই স্টোমাটার মধ্য দিয়ে। স্টোমাটার মধ্য দিয়ে বের হয়ে সেটা প্রকৃতিতে মুক্ত হয়ে যায়, মানে সেটা বাতাসে ঝুলতে থাকে অনেকটা। এবং কনিডিয়ামটা দেখতে হচ্ছে এরকম, এটার ভেতর থেকে কনিডিয়া যে স্পোরগুলো তৈরি হবে, সেই স্পোরগুলো তৈরি হয় এটার ভেতর থেকে। এই অংশগুলো আলাদা হয়ে যায়। এখন এটা খুব দ্রুত কেন ছড়ায়, কারণ হচ্ছে বাতাস কিংবা পানির মাধ্যমে এটা দ্রুত ছড়িয়ে যেতে পারে। যখন এটা পাতার ভেতর থেকে বের হয়ে আসে, বাতাসের মাধ্যমে এটা সহজেই দূরে ছড়িয়ে যায়। এবং বলা হয়ে থাকে যে যদি কোনো ক্ষেতের মধ্যে, আলু ক্ষেতের মধ্যে এই রোগটা হয়, তাহলে সেক্ষেত্রে যাতে পানিটা দেওয়া না হয় কিছুদিন, কারণ যদি তুমি সেচ দাও তাহলে সেচের সাথে সাথে এই রোগটা আরও অনেক দূর ছড়িয়ে যাবে, এই কনিডিয়াগুলো অনেক দূর পর্যন্ত চলে যাবে এবং সেখানে ছত্রাকটা আক্রমণ করে ফেলবে। এখন এই ছত্রাক থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? আচ্ছা, এটার লক্ষণ কি? লক্ষণটা হচ্ছে পাতা দেখতে ভেজা ভেজা মনে হয়, পাতাটা বাদামি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আলুর কন্দটা নষ্ট হয়ে যেতে থাকে। তো পাতা দেখেই সাধারণত বোঝা যায় যেখানে লেট ব্লাইট রোগটা হয়েছে। এখন এটা রোগ কিভাবে দমন করা যায়? রোগ দমনের ক্ষেত্রে আমরা অ্যামোনিয়াম থায়োসায়ানের যেই কেমিক্যালটা রয়েছে সেটার একটা দ্রবণ ছিটিয়ে দিতে পারি, এর ফলে পাতাগুলো ঝরে পড়বে। তোমাদের মনে রাখতে হবে অ্যামোনিয়াম থায়োসায়ানের নামটা, এবং আরেকটা নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে আলু গাছ যখন একটু বড় হয়, মোটামুটি 10 আঙ্গুলের মতন লম্বা হবে, তখনই যেটা করতে হয় ডাইথেন M45, তো
তখন হচ্ছে ডায়াথেন M45 বা বোর্ডো মিক্সচার, এই জিনিসটা দিয়ে সেখানে ছিটাতে হবে, যেই পদ্ধতিতে বলা হবে ছিটাতে সেই পদ্ধতিতে সেই পরিমাণ দিয়ে ছিটাতে হবে। এর ফলে সেখানে আর নতুন করে ছত্রাকটা আক্রমণ করতে পারবে না। তো এটা হচ্ছে আলুর বিলম্বিত ধসা রোগ। এবং আলুর বিলম্বিত ধসা রোগের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আয়ারল্যান্ডে আইরিশ ফেমিন হয়েছিল, যে দুর্ভিক্ষটা হয়েছিল সেটা হয়েছিল মূলত এই রোগের কারণে। কারণ আয়ারল্যান্ডের মানুষ আলুর উপর নির্ভরশীল এবং আলুর এই রোগটা তাদের এত দ্রুত ছড়িয়ে গিয়েছিল এবং তারা বিভিন্ন ধরনের প্রকারের আলু চাষ করতো না, একই প্রকারের আলু চাষ করত, যার ফলে খুব দ্রুত তাদের সব আলুর ক্ষেত নষ্ট হয়ে যায় এবং তারা একটা দুর্ভিক্ষে পড়ে যায়। এরপরে আমরা আরেকটা রোগ সম্পর্কে জানবো এবং সেই রোগটার নাম হচ্ছে দাদ রোগ, যেটা চুলকানি ধরনের একটা রোগ। ছবি যদি তোমরা একটু দেখো, দাদ রোগের ক্ষেত্রে এটা হচ্ছে দাদ রোগের ক্ষেত্রে ছবি। তোমরা দেখো এখানে একটা চুলকানির মতন অংশ দেখা যাচ্ছে, দেখেই মনে হচ্ছে যে এই জায়গাটা একটা চুলকানির মতো রোগ হয়েছে এবং চারপাশটা একটা ফুসকুড়ির মতো হয়ে লালচে একটা রিং তৈরি হয়ে গিয়েছে। দাদ রোগকে বলা হয় হচ্ছে রিং ওর্ম, ইংলিশে বলা হয়, এবং ডাক্তারি ভাষায় এটাকে ডার্মাটোমাইকোসিস বলা হয়। এই দাদ রোগটা এক ধরনের ছত্রাকের ফলেই হয়ে থাকে এবং এখানে যেই জিনিসটা ঘটে, প্রথমে একটা ছোট জায়গায় চুলকানি হয়, ছোট জায়গায় একটা ফুসকুড়ির মতো ঘটনা জিনিস হতে থাকে এবং আস্তে আস্তে সেটা ছড়াতে থাকে, ছড়াতে ছড়াতে এরকম একটা গোল রিং হতে থাকে এবং এটা দেহের যে কোনো জায়গায় হতে পারে, পায়ের পাতায় হতে পারে, মাথার মধ্যে হতে পারে, নখের মধ্যে হতে পারে। সংক্রমণটা বিভিন্ন জায়গায় হয়। নখে যদি হয় তাহলে সেটা অনিকোমাইসিস, যদি সেটা পায়ের পাতা হয় তাহলে সেটা টিনিয়া পেডিস, এবং ডাক্তারি ভাষার ক্ষেত্রে আমরা চিকিৎসা শাস্ত্রে এটাকে টিনিয়া বলা হয়, কারণ এটা এক ধরনের পরজীবী দ্বারা তৈরি হয়। দেখে এই রোগটা পরজীবীর মাধ্যমে হয় এবং এটাকে আমরা ডাক্তারি শাস্ত্রে বলে থাকি হচ্ছে টিনিয়া। ছোট ছোট ছেলে মেয়েদের সাধারণত এই রোগটা বেশি হয়। এই রোগটা উরু এবং কুচকির মধ্যে হয়ে থাকে, দেহের বিভিন্ন জায়গায় হয়, ঘাড়ে হতে পারে, হাতে হতে পারে, বিভিন্ন জায়গায় হয় এবং এখানে 3 ধরনের ছত্রাক আক্রমণ করতে পারে। মাইক্রোস্পোরাম যেই ছত্রাকটা সবচেয়ে বেশি পরিমাণে দাদ রোগ হয় হচ্ছে ট্রাইকোফাইটন নামক একটা ছত্রাকের কারণে। এই ছত্রাকের হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে দাদ রোগটা এই ছত্রাকের কারণে সবচেয়ে বেশি হয়। এছাড়া মাইক্রোস্পোরাম নামক একটা ছত্রাক রয়েছে, আরেকটা ছত্রাক রয়েছে যার নাম হচ্ছে এপিডার্মোফাইটন। এই 3 ধরনের ছত্রাকের মাধ্যমে হচ্ছে দাদ বা রিং ওর্ম রোগটা হয়ে থাকে। তাহলে আমরা দুটো রোগ সম্পর্কে জানলাম, একটা হচ্ছে প্রাণী দেহে হয় আর একটা হচ্ছে উদ্ভিদ দেহে হয়ে থাকে এবং সেটা ছত্রাকের ফলে হয়ে থাকে, ছত্রাকের সংক্রমণের ফলে। এরপরে আমরা সবশেষ যেই টপিকটা জানবো সেটা হচ্ছে লাইকেন। লাইকেন জিনিসটা হচ্ছে শৈবাল এবং ছত্রাক দুটো একসাথে মিলে সহাবস্থান করে। মানে শৈবালের কি দরকার? শৈবাল, কিছু কিছু শৈবালের একটা আশ্রয় দরকার, অবলম্বন দরকার। আর ছত্রাকের যেটা মূলত দরকার, ছত্রাকের লাগবে হচ্ছে তার এক খাবার দরকার, সে খাবার তৈরি করতে পারছে না। তো ছত্রাক যেটা করে, শৈবালকে জায়গা দেয় নিজের দেহের ভেতরে থাকার এবং শৈবাল খাবার ছত্রাককে সাপ্লাই করে। তার মানে কি, একজন আরেকজনকে হেল্প করছে, কেউ কারো ক্ষতি করছে না। এই কারণে ব্যাপারটা পরজীবী হয় না। এই কারণে আমরা ব্যাপারটাকে বলি হচ্ছে মিথজীবী, যেখানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে 2 ধরনের জীব একই সাথে সহাবস্থানে আছে। এটাকে আমরা বলি হচ্ছে সিম্বায়োসিস বলে থাকি। সিম্বায়োসিস শব্দটা আগেও হয়তো শুনেছো। তো সিম্বায়োসিস বা মিথজীবিতার জিনিসটা সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে লাইকেন।
এখন লাইকেন শব্দটা এসেছে হচ্ছে মূলত ল্যাটিন শব্দ থেকে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমরা মনে রাখতে পারো। এরপরে লাইকেন কয়েক ধরনের হয়, লাইকেনের যদি ছবি তোমরা দেখো, আচ্ছা লাইকেনের মধ্যে আমরা কয়েক ধরনের লাইকেন দেখতে পাই। যেমন একটা লাইকেন আছে, নাম হচ্ছে ফ্রুটিকোজ, একটা নাম আছে হচ্ছে ফোলিওজ, আরেকটা হচ্ছে ক্রাস্টোজ। ফ্রুটিকোজ, ফোলিওজ, ক্রাস্টোজ এই তিন ধরনের। ক্রাস্টোজ জিনিসটা হচ্ছে কোনো একটা কিছু তলের বা সারফেসের মধ্যে লেগে থাকে এই লাইকেনটা। ফোলিওজ লাইকেনটা দেখতে পাতার মতন একদম। আর ফ্রুটিকোজ যেটা, সেটা হচ্ছে গাছ থেকে অনেক সময় আমরা কিছু ছোট ছোট পাতার মতো বা ছোট উদ্ভিদের মতো আমরা দেখি ঝুলে পড়ে আছে, ফ্রুটিকোজ লাইকেনটা দেখতে এক্স্যাক্টলি সেরকম ধরনের। এখানে দেখো ফ্রুটিকোজ যে লাইকেনটা এখানে ঝুলে রয়েছে, এটা এরকম একটা অবলম্বন থেকে সে ঝুলে থাকে। আর ফোলিওজ যেটা একদম পাতার মতন দেখতে, লেটুসের মতন দেখতে কিছু কিছু ফোলিওজ লাইকেন রয়েছে। আর লেপ্রোজ নামে একটা লাইকেন রয়েছে, যেটা দেখে মনে হয় একদম রং করা অবস্থায় আছে, এতটা ভাবে সেটা মিশে থাকে। লেপ্রোজ এবং ক্রাস্টোজ প্রায় কাছাকাছি ধরনের দুটা লাইকেন। লেপ্রোজ ক্রাস্টোজটা দেখতে অনেকটা একই রকম বলা যায়। এরপরে আমরা দেখি লাইকেন সাধারণত কিভাবে গঠিত। লাইকেনের গঠনটা যদি একটু দেখি, এই ছবিটার ক্ষেত্রে দেখো একদম উপরের দিকে লেখা আছে হচ্ছে আপার কর্টেক্স, এরপরে অ্যালগাল লেয়ার, এইখানে হচ্ছে শৈবালটা অবস্থান করছে। এরপরে রয়েছে মেডুলা, এটা হচ্ছে লোয়ার কর্টেক্স, এবং এটা হচ্ছে রাইজাইন, এবং এটা হচ্ছে একটা অবলম্বন, যেই অবলম্বনটাকে ছত্রাকটা আঁকড়ে ধরে রাখছে। তার মানে এক্ষেত্রে উপরে একটা কর্টেক্স থাকবে, ভেতরের দিকে শৈবালটা থাকবে, ঊর্ধ্ব কর্টেক্সের পরপরই শৈবালের স্তরটা পাবো, সেই স্তরটার পরে থাকবে মেডুলা, যেইখানে ছত্রাকের যে হাইফাগুলো রয়েছে সেগুলো একটু লুজ অবস্থায় থাকে, প্রচুর পরিমাণে থাকে কিন্তু একটু লুজ থাকে, মাঝখানে কিছু ফাঁকা অঞ্চল থাকে যাতে করে বাতাস চলাচল করতে পারে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড গ্রহণ ত্যাগের ক্ষেত্রে শৈবালের জন্য সেটা সহজ হয়। মেডুলাটা এজন্য কিছুটা ফাঁকা ফাঁকা থাকে এবং শৈবালটা সহজে সেখানে অবস্থান করতে পারে। আর নিচে নিম্ন কর্টেক্স থাকে, সেখানেও হাইফা অবস্থান করে কিন্তু সেটা শক্তভাবে অবস্থান করে। আর একদম নিচে থাকে হচ্ছে রাইজাইন। রাইজাইন হচ্ছে হস্টোরিয়ামের মতন কিছু অংশ, যেই অংশগুলো দ্বারা সে কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখে, পাথরের উপর থাকতে পারে, গাছের কাণ্ডের উপর থাকতে পারে, যে কোনো কিছুর উপরে লাইকেনগুলো থাকতে পারে। তো এটা ছিল হচ্ছে লাইকেন নিয়ে, লাইকেনের গঠন নিয়ে একদম মূল আলোচনা। এখন লাইকেনের মাধ্যমে কি কি হয়, লাইকেনের মাধ্যমে কি কি হয় সেটা আগেই বলে ফেলেছি, তো আবার বলি। লাইকেনের মধ্যে দুইজনই উপকার পাচ্ছে, দুইজনই সুবিধা পাচ্ছে। কিভাবে? ছত্রাকের নিজের খাবার তৈরি করতে হচ্ছে না, এবং শৈবাল নিজের খাবারটা ছত্রাককে দিয়ে দিচ্ছে, এবং তার বদলে সে যেটা পাচ্ছে, ছত্রাক থেকে সে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, খাবার তৈরি করছে, আর ছত্রাক অক্সিজেনও শৈবাল থেকে নিতে পারছে। আবার ছত্রাকের যে সকল বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, শৈবাল সেটাকে ব্যবহার করে ফেলছে, বা শৈবালের বর্জ্য পদার্থটা ছত্রাক ব্যবহার করে ফেলতে পারছে। ছত্রাক শৈবালকে একটা স্থান দিচ্ছে, থাকার একটা আবাসস্থল দিচ্ছে। আর শৈবাল ছত্রাক থেকে আবাসস্থল ছাড়া তেমন কিছুই কিন্তু আর নিচ্ছে না। এক্ষেত্রে আসলে বলা যায় যে ছত্রাক বেশি লাভবান হয় লাইকেনের ক্ষেত্রে, কিন্তু শৈবাল যদি মুক্ত পরিবেশে থাকে অনেক সময় সেটা নষ্ট হয়ে যায়, অনেক সময় সেটা পানিতে টিকে থাকতে পারে না। এই কারণে শৈবাল লাইকেনের ভেতর যখন থাকে তখন সেটা আবদ্ধ অবস্থায় যদিও থাকে, তবুও সে খুব দ্রুত এই লাইকেনগুলো বংশ বিস্তার করতে পারে। তোমরা যদি কিছু কিছু গাছকে একটু লক্ষ্য করো, দেখবে যে সেখানে মনে হয় রং দিয়ে পেইন্ট করে রেখেছে, এরকম কিছু একটা মনে হয়, ওগুলোও কিন্তু এক ধরনের লাইকেন, সেগুলো হচ্ছে লেপ্রোজ জাতীয় লাইকেন হয়ে থাকে সাধারণত। আচ্ছা, তো এগুলো হচ্ছে এটাই ছিল হচ্ছে লাইকেন নিয়ে মূল আলোচনা।
লাইকেন নিয়ে আরও কয়েকটা কথা আমি বলি। লাইকেনটাকে আমরা বলি হচ্ছে মিথ্যজীবিতা বা হেলোটিজম, বিশেষ ধরনের মিথ্যজীবিতা। হেলোটিজম শব্দটা তোমরা মনে রাখতে পারো, এটা একটা সিম্বায়োসিস প্রক্রিয়া যেটা মিউচুয়ালিস্টিক, কিছু কিছু বইয়ে বলা হয়। সিম্বায়োসিস খুব কমন একটা শব্দ, এই শব্দটা মনে রাখা প্রয়োজন। এছাড়া ক্রাস্টোস, ফোলিওস এবং ফ্রুটিকোজে কয়েকটা উদাহরণ যদি বলি, ক্রাস্টোসের উদাহরণের মধ্যে রয়েছে হচ্ছে লেকানোরা, ফ্রুটিকোজের মধ্যে রয়েছে হচ্ছে ক্ল্যাডোনিয়া। এই উদাহরণগুলো সাধারণত আসে না, সাধারণত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আসে, যেগুলো আমরা এর আগে জেনে ফেলেছি। এবং ফোলিওস জিনিসটা হচ্ছে চ্যাপ্টা, মুক্ত হয়, পাতার মতন হয় দেখতে, আর এবং এদের নিচের দিকে রাইজয়েডের মতো রাইজাইন দেখা যায়। এই লাইকেনটার ক্ষেত্রে রাইজাইনটা খুব বেশি পরিমাণে থাকে, খুব সুগঠিত অবস্থায় রাইজাইনটা আমরা দেখতে পাই। এর উদাহরণ হচ্ছে জ্যান্থোরিয়া। কিছু শৈবাল রয়েছে যেই শৈবালগুলোকে ফটোবায়ন্ট বলা হয়, সেই শৈবালগুলো সাধারণত আমরা লাইকেনের মধ্যে দেখতে পাই। তো এটাই ছিল হচ্ছে লাইকেন নিয়ে আলোচনা। লাইকেন আর দুটো শব্দ মনে রাখতে হবে আমাদের, একটা হচ্ছে অ্যাসকোলাইকেন আর একটা হচ্ছে ব্যাসিডিওলাইকেন। অ্যাসকোলাইকেনের ক্ষেত্রে যেই ছত্রাকের ভেতরে শৈবালটা থাকবে সেই ছত্রাকটা হবে হচ্ছে অ্যাসকোমাইকোটা জাতীয়, আর ব্যাসিডিওলাইকেনে থাকবে হচ্ছে ব্যাসিডিওমাইকোটা জাতীয় ছত্রাকের মধ্যে সেই শৈবালগুলো থাকবে। আর যে সকল অঞ্চলে বায়ু দূষণ বেশি হয় সেই সকল অঞ্চলে লাইকেন কম পরিমাণে পাওয়া যায়। তবে লাইকেনের ক্ষেত্রে সবচাইতে বড় সুবিধা হচ্ছে যেসব অঞ্চলে গাছপালা কম বা যেসব অঞ্চলে পাহাড় বেশি, পাথুরে পাহাড় বেশি, সেসব অঞ্চলেও উদ্ভিদ লাইকেনের কারণে জন্মাতে পারে। লাইকেন একটা সারফেস তৈরি করে দিতে পারে যেটার উপরে কোনো একটা গাছ অবলম্বন করতে পারে, এই জন্য লাইকেন আসলে প্রয়োজন। এবং রেইনডিয়ার মস নামেও কিছু লাইকেন আমরা নাম শুনে থাকি, যেগুলো রেইনডিয়ার খেয়ে থাকে, সেগুলোকে রেইনডিয়ার মস বলা হয়, সেগুলো এক ধরনের লাইকেন। তো এটাই ছিল হচ্ছে আজকের ক্লাসের আলোচনা। প্রথমে আমরা শৈবাল নিয়ে আলোচনা করেছি এবং পরে আমরা ছত্রাক নিয়ে আলোচনা করেছি, এবং আলোচনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে বারবার বলার চেষ্টা করা হয়েছে, যেগুলো অ্যাডমিশন টেস্টের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের যদি কোনো প্রকারের প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবে। এই চ্যাপ্টারগুলোর উপরে আমাদের আগেও লাইভ ক্লাস রয়েছে, আগে আমাদের একাডেমিক ক্লাস রয়েছে, স্মার্ট বুক রয়েছে। তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে সেগুলো দেখবে।